আচ্ছা, প্রথমত আমি যেটা ইন জেনারেল করি সেটা হচ্ছে আমিও ওখানে গুগল শিট ব্যবহার করি, এবারে ঠিক হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স বা এই ধরনের জিনিসগুলো দিই করি। তো সেরকম ভাবেই যেমন আজকের ক্লাসে যারা যেভাবে যে কজন উপস্থিত আছে সেই রেসপেক্টে আমি অ্যাটেন্ডেন্স দিলে দেখবে এখানে এখন কিন্তু কালার কিছু করা নেই, কিন্তু ওই কন্ডিশনটা দেওয়া আছে বলে অটোমেটিক্যালি কালারগুলো হয়ে যাবে যখন কন্ডিশনগুলো স্যাটিসফাইড হবে। তো সেই অনুসারে আমরা দেখতে পারবো। তো যাই হোক, তো দেখা যাচ্ছে যে এইভাবে কিভাবে কন্ডিশনগুলো স্যাটিসফাইড হচ্ছে, আর যেগুলোতে আমি কন্ডিশন দিয়ে রাখিনি কোনো সেগুলোতে অটোমেটিক কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না। আচ্ছা, আমি স্বরূপের নামটা এখানে নেই, আমি ওটা অ্যাড করব। প্রোফাইলি জয়েন করেছে স্বরূপ, বিক্রম জয়েন করেছে। তো এটা এক করে দিলেই চেঞ্জ হয়ে যাবে, এক করে দিলে চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিচ্ছি বলে এখন কিছু শেয়ার করছি না। আমি অ্যাটেন্ডেন্সটা হয়ে গেলে আমি তারপর শেয়ার করব, ঠিক আছে? ওকে। তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আবার ব্যাক করি, শেয়ার করে যখন দেখাবো তাহলে বোঝা যাবে যে আমরা এই রকম একটা ফাইল নিয়ে, আমার এক্সেল শিটটা দেখা যাচ্ছে এখন? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ডেস্কটপ শেয়ার্ড, এবার দেখা যাচ্ছে? না, এখনো না। এখনো দেখা হ্যাঁ, এবার যাচ্ছে? হ্যাঁ, এবার হয়েছে। আচ্ছা, ওটা অনেক সময় আপডেট বা এতে প্রবলেম হয় আর কি। তো আমরা যেটা করেছিলাম, আমি আগের দিনের এইটা একটু ইম্পর্টেন্ট টপিক ছিল বলে আমি দেখাচ্ছি, যে আমি লাস্ট এই যে এখন এন্ট্রিটা রয়েছে এই এন্ট্রিটাতে এক লেখা আছে কিন্তু এটা সবুজ হয়ে যায়নি, কারণ এই পুরো কলাম রোটাতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করিনি। তো এই কন্ডিশনাল ফরম্যাটিং যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই রোটা পুরো সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা এই রো এর উপরে অ্যাপ্লাই করতে চাইছি সেজন্য আমরা গিয়ে ফরম্যাটিং থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এই ক্ষেত্রে আমি বলছি যদি এক হয় তাহলে কালারটা এরকম হবে, এবং ডান করে দিতে অটোমেটিক্যালি কালার হয়ে গেছে। তো এরপরে আমি কিভাবে অ্যাপ্লাই হয়েছে দেখাচ্ছি, যে এই সেলটাতে এখন কিছু নেই, আমি যদি এক লিখি তাহলে কালারিং হয়ে গেল, এটাকে যদি শূন্য করে দিই তাহলে কালার চলে গেল। এটা হচ্ছে ফরম্যাটিং এর জন্য হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ফরম্যাটিং অ্যাড করে এই জিনিসগুলোকে করা যায় এটা আমরা শিখেছি। এটা করতে সুবিধা কেন, আমাকে যদি অ্যাটেন্ডেন্স নিয়ে এটা অ্যাটেন্ডেন্সের শিট ধরলাম, তাহলে দেখা যদি আমাকে যদি যায় যে সব থেকে বেশি কনসিস্টেন্টলি অ্যাটেন্ডেন্স কার আছে যদি দেখতে হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটাতেই সবুজ দাগ। তার মানে আমাকে ক্যালকুলেট করতে হলো না, আমি জাস্ট একটা ভিজুয়াল থেকে দেখেই এটা আমরা বুঝতে পেরে গেলাম। যদি শূন্য এক থাকতো শুধু এই রংগুলো থাকতো না তাহলে অনেক সময় অসুবিধা হয়। তো এইরকম ভিজুয়াল একটা পারসেপশন দেওয়ার জন্য আমরা সাধারণত করে থাকি। আমি জানি না রূপম এবং তোমরা তো রোজই ক্লাস অ্যাটেন্ড করো, এটাতে আমার মনে হয় ভুল হয়েছে, এটাতে মনে হয় এক হওয়া উচিত ছিল। যাই হোক, তো এটা আমি দেখালাম। আচ্ছা, এইবার আমি যেটা করব, এই একটা শিট বাপদিত বাবু শেয়ার করেছিলেন আমার সাথে। তো তাতে যেটা ছিল এই কলামটা আমি এখন অ্যাড করেছি, আগে ছিল না এই কলামের ডেটা।
কোনো এই পাচ্ছিলাম না র্যাঙ্কিং। হ্যাঁ, কি করে করতে তো হয় সেটা জানতাম ওই জানি না। জন্যই আমি করে করে এটা দেখানোর জন্য আমি আগে করেছি, এটা করে নিয়ে এখন দেখাচ্ছি। তো আমি হ্যাঁ দেখলাম এই কলামটা ফাঁকা ছিল আর কি। তো হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ করতে হয় সেটা হচ্ছে এই ফাংশনটা ইউজ করতে হয় র্যাঙ্ক করার জন্য। একটু দেখো। হ্যাঁ, তো এখানে আপনার ডকুমেন্টেই আমি করে দিয়েছি যাতে আপনার আচ্ছা কোনো আচ্ছা আচ্ছা পরে আচ্ছা আচ্ছা অসুবিধা হয় না। আচ্ছা আপনি আচ্ছা, ওই ঠিক আছে। ওইটাতে ক্লিক করলেই দেখতে পারবেন ডকুমেন্টে হ্যাঁ কি হ্যাঁ আছে ওটা। হ্যাঁ, র্যাঙ্ক কিন্তু আমি চলে বাকি এসেছে, সকলের আচ্ছা। জন্য বলে দিচ্ছি যে হ্যাঁ যেটা হ্যাঁ কিভাবে হয় সেটা হচ্ছে আহ, আমরা যদি সাধারণত র্যাঙ্কিং কিভাবে করা যাবে, একটা মার্কশিট যদি হয় তাতে র্যাঙ্কিং আমরা করি কিভাবে, টোটাল নাম্বারে কে কত বেশি পেয়েছে সেই রেসপেক্টে র্যাঙ্কিং হবে। তো আমি সেই জন্য কি করেছি যে এইটা হচ্ছে টোটালের কলামটা, তাহলে টোটালের কলামটা থেকে র্যাঙ্ক করতে গেলে প্রথমে লিখতে হয় সমান সমান চিহ্ন দিয়ে র্যাঙ্ক, RANK র্যাঙ্ক লিখতে হয়। তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করতে হয় এবং ফিনিশ করতে হয়, তার মাঝখানে লিখতে হবে কি না আমি কিসের র্যাঙ্ক করতে চাইছি, টোটাল নাম্বারে র্যাঙ্ক করতে চাইছি। আমি যেটা জানতে চাইছি যে উম দিয়া দাসের র্যাঙ্ক কত হবে, সেই জন্য আমি কি সিলেক্ট করেছি বলেছি যে H5 হচ্ছে এই সেলটার অ্যাড্রেস। এই সেলটার অ্যাড্রেস H5 কেন, H হচ্ছে কলাম নাম্বার, সেল রো এর নাম্বার হচ্ছে 5। তাহলে আমি বলছি যে H5 দিয়ার অ্যাড্রেস যেটা যে সেলটার, সেই সেলটার র্যাঙ্ক কত, যখন কন্ডিশনটা কি একটা কমা দিয়ে কন্ডিশনটা লিখতে হয় যে কোনটুকু অংশ জায়গাকে কনসিডার করা হবে, তার জন্য কোনটুকু অংশকে কনসিডার করা হবে না H5 থেকে H11 মধ্যে যে ডেটাটা আছে সেটাকে অ্যাবসলিউট রেফারেন্সিং করতে হবে। অ্যাবসলিউট রেফারেন্সিং করা মানে এই ডেটাটা চেঞ্জ হবে না, এর মাঝখানে যে ডেটাটা আছে তার উপর ভিত্তি করে H5 এর র্যাঙ্ক কত সেটাকে ডিসাইড করা হচ্ছে। পরে একটা কমা দিয়ে ফলস বা ট্রু লেখার মানে হচ্ছে, ফলস মানে হচ্ছে সব থেকে বেশি সংখ্যাকে র্যাঙ্ক 1 দেওয়া হবে, ট্রু লিখলে সব থেকে বেশি সংখ্যা যে পাবে নম্বর যে পাবে তাকে র্যাঙ্ক লোয়েস্ট র্যাঙ্ক দেওয়া হবে। আমি চেক করে দেখাতে পারি এটা, যদি আমরা এটাকে ট্রু করে দিতাম তাহলে দিয়া র্যাঙ্ক হয়ে যেত 7th, এবং এটাকে যদি আমি ড্র্যাগ করি তাহলে যার র্যাঙ্ক সব থেকে নিচে ছিল যেটা 7 ছিল আদির, সেই র্যাঙ্কটা এখন র্যাঙ্ক 1 হয়ে গেছে। তাহলে ট্রু আর ফলসের ডিফারেন্সটা বোঝা গেছে। ট্রু আর ফলসের ডিফারেন্সটা হচ্ছে ফলস মানে হচ্ছে যার র্যাঙ্কিং সব থেকে আগে তাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার ওখানে লেখাই রয়েছে, এটা ফরম্যাটিংটা এই ফাংশনে গেলেই বোঝা যাচ্ছে। ইজ অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং হলে তাহলে, যদি অ্যাসেন্ডিং না হয় তাহলে ফলস লিখলে এটা হবে। তো এইভাবে সাধারণত র্যাঙ্কিং বা এটা করা যেত। আমরা অ্যাভারেজের উপরও করতে পারতাম, কিন্তু অ্যাভারেজের ক্ষেত্রে অনেক সময় যে কোনো একটা কলামের ক্ষেত্রেই সম্ভব, টোটালেও হতে পারে অ্যাভারেজও হতে পারে। কোনো সাবজেক্টের বেসিসে যদি আমরা দেখতে চাই যে কার র্যাঙ্ক কত সেটাও করা সম্ভব, কিন্তু ফাংশনটা এখানে লেখা রয়েছে। আমি তোমাদেরকে আজকের ক্লাসে এইটা একটা এক্সাম্পল তো দেখালামই, আমি তোমাদেরকে যেটা এনকারেজ করব তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কি করে খুঁজে পাবে, সাধারণত হেল্প থেকে তোমরা দেখতে পাও অনেক জিনিস, না হলে অন্য অনেক রকম ফাংশন যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা কিভাবে কি কি ফাংশন ব্যবহার করতে পারি। এখানে দেখো এই ফাংশন সাইনের মধ্যে এই এত অপশন আছে, এইটা আমি খুঁজে পাবো পেয়েছিলাম কোথা থেকে, এইটা পেয়েছি এখান থেকে স্ট্যাটিস্টিক্স এর একটা অপশন আছে র্যাঙ্কিং, এখানে খুঁজে বার করতে হবে। তারপরে সেইভাবে তো অনেক ফাংশন আছে, এই যে র্যাঙ্ক, এখান থেকে আমি র্যাঙ্ক জিনিসটাকে খুঁজে পেয়েছি। তো এরকম প্রচুর এতগুলো অপশন আছে, এই এতগুলো অপশনকে আমরা যদি শিখতে পারি তাহলে এক্সেল দিয়ে সব ধরনের অ্যাকাউন্টস এর কাজ যথেষ্ট ভালো পরিমাণে এখন এক্সেল শিটেও করা সম্ভব, যে পরিমাণ অ্যাডভান্সমেন্ট হয়েছে। এবং এক্সেল এর জায়গায় আমরা এখন গুগল শিট ব্যবহার করছি, গুগল শিটেও সম্ভব। তো এগুলো করা সম্ভব হবে যদি আমরা যত সময় স্পেন্ড করবো এটাতে। যেমন এই কোয়েশ্চেনের উত্তরটা আমার এই র্যাঙ্কিং ফাংশনটা যে এইভাবে আছে, আমার ওই ফরম্যাটটা ঠিক করে জানা ছিল না। তো আমি দেখলাম এখানে র্যাঙ্ক কলামটা ছিল, এটা এমটি আছে বলে আমি নিজেই চেষ্টা করলাম যে কিভাবে এটাকে দেওয়া যায়। তো তখন আমি নিজেও শিখে নিলাম, এরপরে আমি ইউজও করতে পারবো এটা ভালো করে। তো তোমরা এরকম তোমাদের আমি বলবো ওয়ার্ড, এক্সেল, ওয়ার্ডটা তাও হয়তো কিছুটা বেসিক আমরা যেটা শিখেছি ওইটুকু প্র্যাকটিস করলেই বেসিক ওয়ার্ডের কাজ মিটে যাবে। এক্সেলে প্রচুর জিনিস শেখার আছে,
এবং সবকিছু শেখানোর জন্য পুরো একটা বছর লেগে যাবে যদি আমরা প্রত্যেকটা এক্সেলের বিভিন্ন প্রবলেম নিয়ে বসে করতে থাকি। কিন্তু এনকারেজ করব সকলকে প্র্যাকটিস করা, নিজেদের যে ধরনের প্রবলেমের জন্য তোমরা ব্যবহার করতে চাও সেটার জন্য। যেমন এক্সেল এইখানে বাপ্পাদিত্য বাবুর জন্য এইটা বিশেষ ইম্পর্টেন্ট ছিল, কারণ হচ্ছে ওনাকে রেজাল্ট বানাতে হয়, তো এই রকম কাজ ওনাকে করতে হবে বলে উনি এটা চেষ্টা করেছেন। এর জায়গায় যদি তোমাদের অন্য কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন তোমরা যারা এখন স্কুলে পড়ছো তাদের অনেকের ক্ষেত্রেই প্লট করতে হয়, অঙ্কের পরীক্ষাতেও এক্স আর ওয়াই তে প্লট করতে হয় জিনিসগুলোকে, তোমরা নিজেরাই চেক করে দেখতে পারো যে তোমরা যে প্লটটা করেছো প্র্যাকটিস করতে গিয়ে সেই প্লটের সঙ্গে এইখানে এক্সেল এর প্লটের মিল হচ্ছে কিনা, এই সবগুলো চেক করা, পাই চার্ট বানানো, অনেক সময় অনেক কিছু, যদিও আমাদের এখন বর্তমান কারিকুলামে এত প্লটিং এর এইসবগুলোর এখনো ছোট ক্লাসে এখনো অতটা ইন্ট্রোডিউস হয়নি, হয়তো আমি ঠিক বলতে পারবো না। যখন আমি পড়াশুনো করেছিলাম আমাদের এত প্লট করতে হতো না জিনিসপত্র, তো তোমাদের হয়তো সেই রকম ভাবে দরকার লাগবে না, তবে চেষ্টা করতে পারো অনেক জিনিসগুলোকে ধরে ধীরে ধীরে এক্সপ্লোর করার। ঠিক আছে, তো আমি প্রশ্ন আছে স্যার, ধরুন ওই সাবজেক্ট অ্যাভারেজটা আমি দুটো করলাম, তারপর কিন্তু অটোফিল অপশনটা ওটা হচ্ছে না কেন? দেখুন সাবজেক্ট অ্যাভারেজ করছিলাম, হ্যাঁ এই বেঙ্গলি ইংলিশ, কিন্তু এরপর তো দুটো করার পর তো অটোফিলে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অটোফিলে আসছে না, ওইগুলি রিপিট হয়ে যাচ্ছে। অটোফিলের আসছে না কারণ আমি যদি সেলটায় দেখুন কি লেখা রয়েছে, সেলটায় আপনি কি করেছেন সংখ্যাটা দিয়ে মাইনাস ভাগ করেছেন, তো তো সেই জন্য কি হচ্ছে সংখ্যাটা সব সময় অটোফিল, সাধারণত আমি ওটাই আগের দিনও দেখাচ্ছিলাম যে যোগ বা একটা ইনক্রিমেন্ট অটোফিলে ভালো হয়, কিন্তু যেটার প্যাটার্নটা একটা ইনক্রিমেন্টাল প্যাটার্ন তার ক্ষেত্রে হবে। আপনাকে এই ক্ষেত্রে যেটা করতে হতো স্পেসিফিক্যালি সংখ্যাটা এই যেটা লিখেছেন এটা না লিখে আপনাকে করতে হতো এই সেলের অ্যাড্রেসটা দিতে হতো, এই সেলের অ্যাড্রেসটা দিলেই দেখবেন সবকিছু অটোফিল হয়ে যাবে। এই দেখুন এইটা হয়েছে, তো আমি এই সেলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, C13 দিয়ে দিলাম, তার মানে এবার ওকে বলে দিলাম যে এইটাই প্যাটার্ন, আমি যদি ডান দিকে মুভ করতে থাকি তাহলে এর পরের সেলে C14 কে 7 দিয়ে ভাগ করবে, তারপরেরটাই C15 কে 7 দিয়ে ভাগ করবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেন কিভাবে হচ্ছে, এটা এইভাবে করলাম, এটা 77 হয়ে গেল, পরেরটা 77.71 রয়েছে, আমি ড্র্যাগ করলাম 77 এক্স্যাক্ট সেম নাম্বারটা আছে, আমি সেলে যাচ্ছি, এখন দেখুন D13 হয়ে গেছে, এখন আর কিন্তু ওই সংখ্যাটা নেই, 544 আর নেই। তো সেটাকে আপনি যদি এইভাবে ড্র্যাগ করতে থাকেন এই সংখ্যাগুলো আপনি আপনি থেকে এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এটা সেই F13 হয়ে গেল, তার তার আগেরটায় পরেরটায় G13 হলো, তার আগেরটাতে E13 হলো। তাহলে এইগুলো হচ্ছে কি কখন, কারণ আমাকে আমি ওই জন্যই বলছিলাম রেফারেন্সিংটা ইম্পর্টেন্ট অটোফিলের জন্য। সাধারণ অটোফিল বা কোনো প্যাটার্ন, ধরুন ডেট, যেমন আমি আমার এই এই যে এইটা এইটা দেখুন এইখানে কিন্তু আমার এইখানে একটা ফর্মুলা লেখা রয়েছে, দেখেছেন এই ফর্মুলাটা লেখা রয়েছে যে আমি G12 এর সঙ্গে 14 দিন যোগ করতে হবে, কারণ আমার 2 সপ্তাহ অন্তর অন্তর ক্লাস থাকে, সেই জন্য আমি G12 এর সঙ্গে আমি 14 দিন যোগ করে এই ক্লাসটা হয়েছে, ঠিক আছে। এরপরে আমাকে যদি অটোফিল করতে হয়, আমি যদি টেনে নিই তাহলে ও কি করছে মাসেই অ্যাড করতে থাকছে, দিন 24 অ্যাড করেছে। এটা কম্পিউটার নিজে বুঝেছে গুগল শিট যে এটা একটা ডেটের ফরম্যাট, তাহলে 30 দিন বা 31 দিন মাসে হবে, সেই অনুসারে সারেই মাসগুলো চেঞ্জ করবে, কিন্তু এমনি কিন্তু আমি ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে 14 দিন অন্তর অন্তর ডেটটাকে চেঞ্জ করো, এর পরেরটাকে যদি আমি করি পরের মাসে চলে যাবে 7 হয়ে যাবে। এই দেখুন ডেট কিন্তু এক্স্যাক্টলি যেটাই হবে, আপনি চেক করে দেখতে পারেন, আমাদের পরের ক্লাসটা 24 তারিখে আছে, তারপরের ক্লাসটা 8 তারিখে আছে। তো এই ফরম্যাটিংটা করতে পেরেছিল কারণ হচ্ছে সেলের অ্যাড্রেস আর 14 দিয়ে বলেছি যে 14 দিন যোগ করবে, প্রত্যেকবার যখন নতুন এন্ট্রি হবে 14 দিন যোগ করবে, বুঝে গেছে। তো এইরকম কিছু কিছু ফরম্যাটিং কাজ করবে ইনক্রিমেন্টে, কিন্তু সবসময় বেসিক যেটা হয় ইনক্রিমেন্টের সব থেকে ভালো, যদি ইউনিভার্সালি সবসময় কাজ করাতে চান তাহলে অবশ্যই সেলের অ্যাড্রেস দিয়ে অটোফিল করার চেষ্টা করুন, তাহলে দেখবেন ম্যাক্সিমাম সময় সাকসেস পাবেন রাদার দেন কোনো একটা অ্যাবসলিউট সংখ্যা লেখা, ঠিক আছে। হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন, ধরুন আমি টোটালটা লেফটে যে নামের সিরিয়ালটা আছে রেজিস্টার রোল নাম্বার ধরে করা আছে, এবার ডান দিকে যেটা হলো র্যাঙ্ক, আমি যদি এটাকে রিঅ্যারেঞ্জ করতে চাই র্যাঙ্ক অনুসারে
রিঅ্যারেঞ্জ করতে চান মানে হচ্ছে যে মানে দেখাতে চাই ফার্স্ট সে একই আসবে। হ্যাঁ, ধরুন হ্যাঁ, এখানে যার ওটাই র্যাঙ্ক আজকে 1। শেখাতাম, ওটা আমি আজকেই শেখাবো, ওটাকে সর্টিং আচ্ছা, বলে। হ্যাঁ হ্যাঁ ওই সর্টিংটাই আমি আজকে শেখাবো। আজকে ক্লাসের একটা পার্ট হচ্ছে ওই সর্টিং করানো। এই এখানে অনেক সময় আমাদের সর্টিং এর প্রয়োজন হবে। সর্টিং এর ফাংশনটা আমি দেখি কোথায় আছে এখানে। ফরম্যাট, মোস্টলি সর্ট এখানে থাকা উচিত। এই যে শর্ট বাই রেঞ্জ, শর্ট বাই কলম। তো ডেটাতে যদি শর্ট করতে হয় এ টু জেড, জেড টু এ, এরকম ভাবে আছে। আচ্ছা, এটা হচ্ছে ওটা ফাংশন ভ্যালুটাকে নিয়ে নিয়েছে। তো এটাকে আমাকে করতে হবে যেটা শর্ট করার জন্য, সেটা হচ্ছে শুধু এই ডেটাটাকে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করে ডেটাটাকে শর্ট করতে হবে। তাহলে আরে এটা কলমকে শর্ট করছে কেন? কলম শর্টিংটা দিচ্ছি আমি তো। হ্যাঁ, তো আমি আমি এটাই শেখাবো। আমি একটু একটু পরে এটাই করে তখন দেখাচ্ছি, এটাকে আলোচনা করছি পরে, ঠিক আছে? তাহলে এই যে শর্টিংটা কিভাবে হবে সেটাকে আমরা তখন চেক করব। আচ্ছা, এটা একটা অপশন। আমি তাও অ্যাকচুয়ালি শর্টিংটা এখনই চেষ্টা করি, কিন্তু এটা এডিট করেছি অনেকগুলো, এডিট গুলোকে আগে বন্ধ করি তারপরে করছি। ওকে, আচ্ছা, কোথায় ফাইনাল আর এডিটটা আমি করলাম। এটা আপনি করবেন বলে আমি সবকটা এডিট আগে মানে সরিয়ে দিলাম আর কি, কোনো এডিট হ্যাঁ, থাকলো ঠিক না। আছে। এটা আমি আমি আমার নিজের ডকুমেন্টে গিয়ে শর্টিং বা এই ধরনের জিনিসগুলোকে প্র্যাকটিস করছি, ঠিক আছে? এটা জাস্ট দেখালাম যে এইভাবে র্যাঙ্কিংটা যখন করতে হবে কিভাবে করা যাবে সেটা দেখানোর জন্য ওটাকে আমরা ইউজ করলাম। ওকে, আচ্ছা, এইবার আমাদেরকে কি কি করতে হবে। এবার আমরা আগের দিনের ক্লাসের প্রথম কথা ফার্স্ট হচ্ছে যে আমি কি কি পড়েছি আপাতত সেইগুলো আমরা একটু চেক করি। আগের দিনকে এক্সপ্লোর বলে একটা ফাংশন চেক করছিলাম, যে এক্সপ্লোর কি করে। এক্সপ্লোর সাধারণত গুগল শিটের মধ্যে বর্তমান ইনপুট ডেটার রেসপেক্টে নিজে থেকেই কম্পিউটার কিছু সাজেশন দেয়, ডেটাটাকে কিভাবে ইন্টারপ্রিট করা যাবে। একটা প্লট, বিভিন্ন রকম প্লটের অপশন তৈরি করে দেয়। তো এইটা আমরা শিখলাম যে এটা সাধারণত আমরা যদি না জানি যে আমরা কি করতে চাইছি, তো আমরা ওই রকম ভাবে একটা ডেটা ইনপুট করে এই এক্সপ্লোরটায় ক্লিক করে দেখতে পারি যে কি কি অপশন কম্পিউটার সাজেস্ট করছে। তারপর সেই সাজেশন থেকে আমাদের কোনো কিছু পছন্দ হলে সেটাকে আমরা ইনসার্ট করতে পারি, আর না হলে আমাদের ওইগুলো থেকে আইডিয়া নিয়ে আমরা নিজেদের মতো কাজ করতে পারি। এরপরে ইনসার্ট রো করা, কলাম করা, এগুলো দেখা, মুখ কপি পেস্ট করার গুলোকে আমরা দেখেছি। তারপরে একটা সেলে আমরা যদি এই যে ডেটাটাকে কিভাবে লেখা হচ্ছে র্যাপিং করা, এই র্যাপিংটা কিভাবে হয় সেটা আমরা চেক করেছি। যে এখানে এই ফাংশনটা টেক্সট র্যাপিং দিয়ে আমার এক্সেল শিটটা এখন, এই গুগল শিটটা এখন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তো আশা করছি। তো এই রকম ভাবে টেক্সট এডিটিং বা এই ধরনের জিনিসগুলোকে আমরা করেছি। আজকে আমাদের একটু একটা লক্ষ্য হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা শিখবো যেগুলো স্পেসিফিক্যালি এই যে শর্ট ডেটা, ফিল্টার ডেটা, এগুলো আমাদের আজকের ক্লাসের অ্যাজেন্ডাতেই আছে। এগুলো আমরা অবশ্যই শিখবো কিভাবে করা সম্ভব। আমি একটা জিনিস প্রথমে চেষ্টা করছিলাম, সেটাকে আমি একটু চেষ্টা করে ফার্স্টে দেখি। আচ্ছা, আমি প্রথম কথা এইগুলো তো আমি এখন করছি, আমি তোমাদের থেকে কেউ কি কি প্র্যাকটিস করেছো এইগুলো? কোনো অন্য কোনো প্রশ্ন আছে আগে একটু শুনে নি, তারপরে আমি নতুন জিনিস পড়াবো। কারণ নতুন জিনিস পড়ালে নতুন কনসেপ্ট অবশ্যই জানানো হয়, কিন্তু আগের গুলো প্র্যাকটিস না করলে তো হবে না। আর আমি নিজেও আজকে ফোন থেকে চেষ্টা করছিলাম, আহ, যেগুলো আমি দেখেছি যে ফোনে আমি যা যা পড়িয়েছি সবকিছুই অলমোস্ট করা সম্ভব। ওই কন্ডিশনিং থেকে শুরু করে সবকিছু। তো আজকে আমি যেটা আমার ক্লাসের 50% টাইম যেটা স্পেন্ড করতে চাই সেটা হচ্ছে ফোনে কোনো কিছু করতে পারা যায়নি যেটা আমি ক্লাসে করেছি, বা যেগুলো করতে চেষ্টা করছো সেটা হচ্ছে না, এরকম কোনো অপশন বা এরকম ধরনের জিনিসপত্র আমরা প্রথমে আলোচনা করে নিতে পারি।
তারপরে আমরা নতুন জিনিসে যেতে পারি। স্যার আমি একটা প্রশ্ন বলছি। হুম। ধরুন আমি নাম প্রথম রোতে নাম লিখলাম, তারপর হ্যাঁ সাবজেক্ট বেঙ্গলি লিখলাম। এবার আমি হ্যাঁ বেঙ্গলির পাশে যদি ইংলিশ থাকে, বেঙ্গলি এবং ইংলিশকে একসাথে সিলেক্ট করলে ওই দুটোকে আমি চার্ট বানাতে পারছি। কিন্তু ধরুন আমার বেঙ্গলির 3-4টে রো পরে ম্যাথমেটিক্স আছে, তাহলে আমি হুম বেঙ্গলির সাথে ম্যাথমেটিক্সের একটা কম্পারেটিভ স্টাডি করতে চাইছি, তাহলে সেভাবে সেটাকে কিভাবে সিলেক্ট করতে পারছি না। মানে বেঙ্গলিটাকে আলাদা করে সিলেক্ট করা এবং ম্যাথমেটিক্সটাকে আলাদা করে সিলেক্ট করা, ওরকম কি কোনো সিস্টেম আছে? সিলেক্ট করে কি করতে চাইছেন? কম্পারিজন করতে আমি চাইছেন? আমি আমি চার্ট চার্ট বানাতে চাইছি মানে 2 বেঙ্গলির নম্বরে, মানে চ্যাট হ্যাঁ চার্ট হ্যাঁ বানাতে টোটাল, হ্যাঁ চাইছেন? আর হ্যাঁ বেঙ্গলি সেটা এবং ম্যাথমেটিক্স এর কম্পারেটিভ একটা স্টাডি, মানে কোনটাতে ভালো নাম্বার পেয়েছে ছেলেরা। ও আচ্ছা, তো এটা তো বার চার্ট দিয়ে করা সম্ভব। এই যেমন আমি যেটা দেখাচ্ছি এখন, আপনি আপনি হ্যাঁ দেখতে পাচ্ছেন সিলেক্টটা না করতে হয়তো। পারছি না, সিলেক্ট করতে পারছি না। হ্যাঁ সেটা মানে আমি আমি একটা জিনিস প্রথমে দেখাই যে আপনি এইটাই চাইছেন কিনা, তার মানে কি চাইছেন হ্যাঁ সেটার আচ্ছা উপরে আচ্ছা আচ্ছা উত্তরটা ডিপেন্ড আচ্ছা আচ্ছা করবে, হ্যাঁ রাইট? হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে। যেটা এখন যেটা আমার হ্যাঁ হ্যাঁ স্ক্রিন এটা 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 দেখাচ্ছে, এটা 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 এরকম এইটা এরকম যদি চাইছি। এটাতে তো মানে আমি যেটা করেছি, এই আমি যদি আপনি কে দেখালে আপনি বুঝতে পারবেন। এই যে সিলেক্ট করছি ডেটাটা, আমি দেখবেন এই দেখুন ডেটা সিলেক্ট করলে বোঝা যায় যে কি ডেটাটা আছে। তো আমি হ্যাঁ যেটা করে রেখেছি এখানে, এখানে ডেটাটা যেটা রয়েছে সব কটা সাবজেক্টের একসাথে রয়েছে, যে হ্যাঁ স্টুডেন্টরা কে হ্যাঁ কি হ্যাঁ করেছে। তো যেটা হ্যাঁ হ্যাঁ করেছিলাম কি, হ্যাঁ যে হ্যাঁ, আমি শুধু দুটো পার্টিকুলার চাইছি, যে কোনো দুটো, তাহলে দুটো ওরকম করতে করা যায়? চাইলে এই যে দেখুন সিলেক্ট করছি আমি এখন, এই যে এইটুকু নাম থেকে শুরু করে, আচ্ছা যেহেতু এর নামের মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, তো একটু সমস্যা হবে। আমার এটা দরকার নেই, আমি জাস্ট এইটুকু সিলেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা এইটাই করি, তারপরে যা হবে দেখা যাবে পরে, ও একটা না গ্যাপ পুরোটা থাকবে তো হয়তো। সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি না বলতে চাইছি এইটুকু মাঝে কোনো, হুম ধরুন আমি বলছি ম্যাথ, তারপরই বেঙ্গলি আছে, বেঙ্গলিটাকে আমি চাইছি না, ম্যাথের সাথে তুলনা করছি ধরুন ইংলিশে। আচ্ছা ওইটা বলতে চাইছো না? মানে মাঝে কোনো জায়গায় যদি গ্যাপ দিয়ে করা এটা যায়, হ্যাঁ অ্যাকচুয়ালি নাম যেটা একটু সমস্যা হবে এতে করতে আর কি, একটু সমস্যা হয় এটা এই রকম ভাবে সিলেক্ট করতে। সেটা হচ্ছে যে আমি হয়তো এতে করতে পারবো। জেনারেলি যেটা হয় সেটা ওই হচ্ছে যে সবটা কন্ট্রোল সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্রেস করে করতে হয় এটা, কমান্ড প্রেস করে, বা আমার এখন অ্যাকচুয়ালি কম্পিউটারটাতে, আমি একটা অন্য কম্পিউটার ইউজ করি। আমি যেটা এখন করছি আপনি দেখতে এটা পাচ্ছেন এটা কিনা কি, আমি জানি না। হ্যাঁ বুঝতে পারলাম, এটা কি মোবাইলে সম্ভব, এটা এইভাবে যেটা করলেন মোবাইলে এখন? সম্ভব, একটু মুশকিল ওটা মোবাইলে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না মোবাইলে, কারণ এইটাই আমি ঠিক, অতটা আমি কন্ট্রোল। আমি এইটাই চাইছিলাম, এটাই আমি বুঝতে চাইছিলাম হ্যাঁ এটাই। কিন্তু ওটা আপনার স্কুলে তো কম্পিউটার নিজ্ঞা থাকবে তো, হ্যাঁ সে আপনার আছে, পক্ষে আমি এখন আপনার হ্যাঁ হ্যাঁ পক্ষে বুঝতে পারছি। অসুবিধা হবে না এটা, হ্যাঁ হ্যাঁ ফোনে হ্যাঁ হ্যাঁ করাতে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে। ঠিক আছে। কারণ হ্যাঁ আমি আপনার জানতে ওই চাইছিলাম ফোনে সম্ভব কি। গ্র্যানুলারিটিটা নেই, কারণ ওই কন্ট্রোল আলাদা করে করা যাবে হয়তো, এটা আমাকে সার্চ করতে হবে, আমি নিজে করিনি, কারণ আমি জেনারেলি তো ফোন দিয়ে এগুলো করি না। তো আমি নিজে এটা হ্যাঁ হ্যাঁ বলতে পারবো না, আমি আচ্ছা আমাকে আচ্ছা চেক করে এক্ষুনি দেখতে হুম পারি যে হুম ফোনে ইন্ডিভিজুয়াল সিলেকশনটা কি কোন কি কি প্রেস করে করা সম্ভব। আমার মনে হয় অবশ্যই এই প্রবলেমটা এতটাই কমন, এটার কোনো না কোনো হ্যাঁ সলিউশন আছে। তো হ্যাঁ আমি ওটা আচ্ছা চেক করে দেখছি, এটা একটা ভালো কোয়েশ্চেন, তো এটাকে আমি ফলো আপ করবো। চেক করে দেখছি আমি যে এটা কিভাবে সম্ভব। আচ্ছা আচ্ছা অন্য কোনো প্রশ্ন আছে? এইটা তো আমি দেখবো এক্ষুনি উত্তর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলুন, আমি তারপর ভাবছি। হুম। হ্যাঁ স্যার শর্টিংটা শিখতে হবে, শর্টিংটা শিখবো, সেটা তো কারণ হচ্ছে আমাদের আজকের আমার যেটা ক্লাসের। দরকার দেখুন, হ্যাঁ আমার রোল নাম্বারের পর নামগুলো লিখে ফেললাম সব, রোল হুম নাম্বারগুলো অটো ফিল করে হয়ে গেল, কিন্তু ওই যে নামের মধ্যে ধরুন ফার্স্ট যে নামটা সে দেখা যাবে সায়েন্স, যে সেকেন্ড নাম সে দেখা যাবে কমার্স, যে থার্ড সে দেখা গেলো আর্টস। তো এরকম হুম হয়ে যাওয়ার পর আমি সব ডেটা ইনপুট করে দেওয়ার পর আমি যদি চাই সায়েন্সটাকে সম্পূর্ণ এক সাইড করতে, কমার্সটাকে আর্টসটাকে আলাদা করতে, সেটার জন্য তো শর্টিং এর দরকার। হ্যাঁ সেটা যে স্ট্রিং শর্টিং যেটা হয়, সেই স্ট্রিং শর্ট হ্যাঁ মানে করলেও হবে। সাবজেক্টটা দেখলেই বোঝা যাবে যেটা আর্টস কমার্স কি সায়েন্স। হ্যাঁ সেটা করা যেতে পারে, আপনি তো কন্ডিশনাল করেও করতে পারেন। কন্ডিশনালে আপনি লিখবেন সেলে
ইজ ইকুয়াল টু সায়েন্স লিখে দিলে তাহলে যে কটা সেলে সায়েন্সের স্টুডেন্ট আছে তার সব কটা সেলের রং আলাদা হয়ে যাবে। তাহলে আপনি মানে আপনাকে সর্ট করতে হবে না সায়েন্স করার, সায়েন্স কমার্স আলাদা করে দেখার জন্য। না, রং আলাদা হওয়ার সত্ত্বেও আমি চাইছি প্রিন্ট যখন করবো সম্পূর্ণ আলাদা আলাদা পেজে যেন চলে আসে, সায়েন্সটা আলাদা, কমার্সটা আলাদা, আর্টসটা আলাদা। এবার রোল নাম্বার সেখানে হ্যাপাজার্ড হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, সেটা হ্যাপাজার্ড হয়ে যাবে, সেটা অবশ্যই। তো সেটা মানে আপনারা যেটা চাইবেন সবকিছুই করা সম্ভব, ওগুলো সবকটাই প্র্যাকটিস করতে হবে, এটা শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলেই আমার কাজ শেষ হয়ে মিটে যাবে, এইটা দরকার। আচ্ছা, ভালো লাগছে, খুব খুব অনেক কিছু শিখলাম, নিজে করতে পারবো এবার সব। হ্যাঁ দেখছি তো আপনি চেষ্টা করছেন, আপনি অবশ্যই করতে পারেন, আমি শিওর অবশ্যই করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অ্যাকচুয়ালি ওটার জন্যই মানে আমাদের সকলে যাতে একটু একটু করে ক্লাসগুলো আমরা থেকে শিখতে পারি, সেটার জন্যই আমরা চেষ্টা করছি আর কি, যে যেটুকু শেখা যায়। বুঝতে পারছি যে আমার অসুবিধা হবে না, আমার স্কুলের কাজে সব করে পারবো, লেখালেখিও পারবো আর এটাও পারবো। হ্যাঁ, এরপরে আরো থাকবে ওই পাওয়ার পয়েন্ট যখন শেখাবো, মানে তাতে আপনি হয়তো আপনার নিজের কাজে হয়তো লাগবে না, কিন্তু স্টুডেন্টদেরকে হেল্প করতে পারবেন যে কিভাবে প্রেজেন্টেশন বানাতে হয়, কিভাবে করলে আর কি এগুলোর। তো ওগুলো যখন হবে তখন দেখা যাবে। আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার বলছি, নতুন রো ইনসার্ট করলে সেটার লেন্থটা বাকিগুলোর মতন সমান হচ্ছে না। লেন্থ সমান হচ্ছে না মানে? লেন্থ প্রথমে যেটা ডিফল্ট লেন্থ সেটাই থাকবে, মানে নতুন করে লেন্থ চেঞ্জ হবে না। সাইজটা স্যার মাঝের একটা সরু হয়ে যাচ্ছে। মাঝেরটা সরু হয়ে যাচ্ছে মানে আমি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি দেখি আগে বুঝতে পেরেছি কিনা তোমার প্রশ্নটা স্পেসিফিক্যালি। দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি আমি তারপরে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, এক্সেল গুগল শিটটা? হ্যাঁ স্যার। তো হ্যাঁ, এবার ধরো ইনসার্ট আমি একটু নিচের দিকে গিয়ে করি, এখানে অনেক কিছু কাজ করা আছে। আচ্ছা, আমি এই 77 সিলেক্ট করেছি, 77-এ আমি 77-এর উপরে কিছু লিখলাম আইডেন্টিফাই করার জন্য, লিখেছি। তো 77-এর পরে আমি একটা ইনসার্ট রো করব। তো রো ইনসার্ট করলাম, একটা কলাম ইনসার্ট হলো, কন্ট্রোল 77 নিয়ে ইনসার্ট রো বিলো করলাম। তো আচ্ছা, আমি বোঝা যাবে কিন্তু আমার তো ইকুয়ালি লেন্থ, এরকমই তো সেম শেপ হচ্ছে, আমি বুঝতে পারছি না। মানে আপনার স্ক্রিনটা একটু স্যার উপরে তুলুন। বড় করব? না না স্যার, উপরে আপনার আগে যেগুলো কাজ ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি আগে এইটার মধ্যে দেখাই যে নর্মাল প্রসেসে কি হবে। আমি যদি 77-এর পরে একটা রো বিলো অ্যাড করি, তাহলে এই যে এখন নতুন যে 78 তৈরি হয়েছে একই রকম সাইজ 77-এর সাথে। হ্যাঁ, এবার কি বলো? মানে আমি বলছি স্যার, আপনার জি যে রোটা আছে, ওটার লেন্থটা তো বাকিগুলোর মতো সমান না। হ্যাঁ, সমান নয়, কারণ হচ্ছে যে আমি এখানে একটা নতুন জিনিস অ্যাপ্লাই করেছি, এইটা তো আমি নিজে থেকে চেঞ্জ করেছি, এইটা দিয়ে আমি নিজে থেকে চেঞ্জ করছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার ঠিক হবে। এই যে ড্র্যাগটা আছে, অপশনটা আছে, সেটা হ্যাঁ, এটা তো কলামটা ইনসার্ট করার জন্য হচ্ছে না, ওটা হচ্ছে আমি নিজে ডিসাইড করেছি যে ওটা সাইজ কেমন হবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তো অনেক সময় ইকুয়াল লেন্থ করা যায়, কিন্তু মানে যেটা লেখাটা পরিষ্কার করার জন্য বিভিন্ন সাইজে করা হয়েছে আর কি। যেমন বাংলাটা একটু বড় বলে সাইজটা একটু বড় লেখা হয়েছে, ম্যাথসটা ছোট বলে ছোটতে করা হয়েছে, মানে এটা আমি করেছি, এটা অটোমেটিক্যালি হয়নি। এইখানে যদি দেখো এই তিনটের গ্যাপ একই রকম আছে। স্যার আমি একটা করেছি রেজাল্ট। শেয়ার করেছো? না স্যার, শেয়ার করিনি। শেয়ার করো, তাহলে বোঝা যাবে। আচ্ছা। আর শেয়ার করার পরে আমি বলবো যদি কোনো কিছু। আর কারোর কোনো প্রশ্ন আছে? দীপম, তোমরা শেয়ার করেছো আমি দেখেছি, কিন্তু কোনো প্রশ্ন থাকলে বলো। এখন ডকুমেন্টটা হয়তো খুলে দেখা যাবে না ভালো করে অতটা। শেয়ারড উইথ মি।
রিসেন্টলি কি শেয়ার হয়েছে? প্র্যাকটিস ফর ফিউচার। আচ্ছা, পার্সেন্টেজ, আচ্ছা এগুলো সব ফ্রন্ট চেঞ্জ হয়েছে। এই কন্ডিশনাল ইউজ করেছো দীপম এবং রূপম তোমরা? কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করা হয়েছে? ইয়েস স্যার। এই রংটা কি কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য? আমি গিয়ে দেখছি। ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটিং G5, সেরকম ভাবে কিছু নেই যদিও। স্যার পার্সেন্টেজটা আমার করতে একটু অসুবিধা হচ্ছে, একটু আরেকবার বলে দেবেন? পার্সেন্টেজটা কিসের রেসপেক্টে পার্সেন্টেজ করছো? মানে ভ্যালু টোটাল সাবজেক্টের পার্সেন্টেজ কত হবে? তো সেটার জন্য যেটা করতে হবে, অ্যাভারেজ করলেও হয়, পার্সেন্টেজের ফর্মুলা লাগাতে হবে। ফর্মুলাটা কি পার্সেন্টেজের? কিভাবে করি আমরা পার্সেন্টেজ? যে সংখ্যাটা হচ্ছে টোটাল সেটাকে ভাগ করি হয় ফুল মার্কস দিয়ে, তারপরে 100 দিয়ে গুণ করি, তাহলে হবে পার্সেন্টেজ, তাই তো? স্যার আরেকবার বলুন। ধরো তুমি কেউ একজন পেয়েছে 50, 100তে সে 50 পেয়েছে, তাহলে তার পার্সেন্টেজ কত পেয়েছে সে? কেউ 100তে 50 পেয়েছে, সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 50%। 50% পেয়েছে। তো 50%টা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে সেক্ষেত্রে? ইকুয়াল সাইনটা হাটিয়ে দিলাম। সে 50 পেয়েছে, ফুল মার্কস 100। ঠিক আছে, আমি জাস্ট লিখছি, উপরের হেডিং গুলো নিয়ে ভেবো না, এটা বাংলা ইংরেজির জন্য লিখছি না, আমি জাস্ট এইটা লিখছি। বা ধরো ভুলই করবে, এইখানে নাই লিখে ভালো। ধরো সে 50 পেয়েছে ইংরেজিতে, ফুল মার্কস ছিল 100। দেখা যাচ্ছে না তো? দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখা যাচ্ছে, কিন্তু ফ্রন্টটা কি খুব ছোট? বোঝা যাচ্ছে লেখা? লেখা কি কিছু বোঝা যাচ্ছে না? বড় বোঝা যাচ্ছে একটু, হ্যাঁ একটু বোঝা যাচ্ছে মোটামুটি। এবার বোঝা যাচ্ছে সব? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তো কেউ একজন 50 পেয়েছে, 100 তার টোটাল ছিল, 100 নম্বরে পরীক্ষা হয়েছে, তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে না, এই সংখ্যাটা, যে সংখ্যাটা সে পেয়েছে সেটাকে সিলেক্ট করলাম, সেলটাকে। আমি এটা যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে বেস্ট অপশন, এটা এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো প্রথমে যেটা করতে হবে, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়, সেটা আমরা জানি। এবার আমাকে কি করতে হবে না, আমাকে যে টোটাল নাম্বারটা আমি যদি জানি যে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়েছে, তাহলে টোটাল হবে 500, তাহলে আমি 500 ডিরেক্টলি লিখতে পারি। না হলে যেটা করতে পারি যে অন্য কোনো জায়গায় 500 লিখে সেটাকে অ্যাবসলিউট রেফারেন্সিং করতে পারি। তো অ্যাবসলিউট রেফারেন্সিং আমি গেলাম না, এখানে আমি জানি 100তে পরীক্ষা হয়েছে, আর সে কত পেয়েছে, সে 50 পেয়েছে, সেই জন্য সেটাকে সেলের অ্যাড্রেস দিলাম। কারণ যদি পরে দেখা যায় যে অঙ্কের খাতায় প্রথমে 50 বেরিয়েছিল, তারপরে সে বললো যে স্যার আমি আমার নাম্বার বাড়বে, তো তখন সেই নাম্বারটা আমি এটা করে 50% বলে দিলাম যে 50% তুমি পেয়েছো। সে বললো না স্যার আমার অঙ্ক একটা চেক করা হয়নি, ওটা 70 হবে। দুটো অঙ্ক যদি চেক করে 70 হলো, তাহলে আমি যদি 70 করে দিই, এই 70 করলে অটোমেটিক্যালি এখানে 70% হয়ে গেল নাম্বার। তাহলে পার্সেন্টেজের ফর্মুলা কি লাগালাম, যে সংখ্যাটার রেসপেক্টে পার্সেন্টেজ হবে সেটাকে ভাগ করব টোটাল মার্কস যেটা, সেটা দিয়ে, তারপরে 100 দিয়ে গুণ, তাহলে হবে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে সেই ফর্মুলাটাই যদি আমি এখানে লাগাই, তাহলে কি হবে, তাহলে আমি ধরছি তোমরা পার্সেন্টেজ কিসের রেসপেক্টে করতে চাইছো, টোটালের রেসপেক্টে পার্সেন্টেজ করছো। তাহলে টোটালের রেসপেক্টে যদি তোমরা পার্সেন্টেজ করো, আমি জানি না তোমাদের কতগুলো সাবজেক্ট, বাট আমি জাস্ট পরে চেঞ্জ করতে পারবো নাম্বার অফ সাবজেক্ট, সেটা নিয়ে আমার খুব একটা সমস্যা হবে না। আমি জাস্ট একটা গুণ করে রাখি, তারপরে দেখছি। আচ্ছা এবার আমি যদি দেখি তোমাদের সাবজেক্ট হিসাবে ছিল 1 2 1, একটু ছোট করতে হবে আমাকে, দেখতে অসুবিধা হচ্ছে।
তোমাদের সাবজেক্ট ছিল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সাবজেক্ট ছিল, তাহলে 600তে পরীক্ষা হয়েছে তোমাদের আমি ধরলাম। আর 50-এ করে পরীক্ষা নিয়েছে হয়তো তোমরা, তোমাদের নাম্বার যা দেখছি তাদের মনে হচ্ছে আইদা তোমরা খুব বাজে নাম্বার দাও, না হলে 50-এ করে পরীক্ষা নিয়েছো, নাহলে সবাই ফেল করেছে অলমোস্ট দেখছি 100তে পরীক্ষা হলে। তো কততে পরীক্ষা ছিল? 50-এ পার সাবজেক্ট 50 ছিল না 100 ছিল? 40 স্যার। 40-এ পরীক্ষা ছিল? টোটাল 240। 240-এ পরীক্ষা ছিল 6টা সাবজেক্টে। যদি সেটাও যদি না জানতে হয় তাহলে আমি এটা করবো, যেটা সেটা হচ্ছে 40-এ পরীক্ষা ছিল বলছো তো, তাহলে 40-এর জন্য কটা সাবজেক্ট ছিল? 6টা সাবজেক্ট ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ওই জন্য 40-কে 240 হয়েছে, 40-কে 6টা দিয়ে গুণ করা হয়েছে এখানে, তাহলে তারা 78% পেয়েছে। এবার আমি সেটাকে ড্র্যাগ করে নিলেই হয়ে গেল, নিচের সেলটাতে কিছু ছিল না বলে শূন্য এসছে, বাদ দিয়ে বাকি সেলগুলোতে নাম্বার আছে। ঠিক আছে, এবার আমরা এই দশমিক গুলো দেখতে বাজে লাগছে, তো আমরা এখান থেকে দশমিক গুলোকে কমিয়ে দিতে পারি। স্যার একটা পার্সেন্টেজ বার করার পর বাকিগুলো কি করে চলে এলো এবার দেখিয়ে দিন। এই তো এই যে নিচে একটা, এই যে নীল রঙের একটা বিন্দু দেখতে পাচ্ছ, এটাকে ড্র্যাগ। ফোনে ওটা অসুবিধা হচ্ছে একটু। ফোনে একটু অসুবিধা হবে কারণ তোমার আমাদের টাচ স্ক্রিন ফোন, তাও তো টাচ স্ক্রিন ফোন হয়েছে বলে এখন করা সম্ভব। তুমি ভাবো আজ থেকে 5 বছর আগে, 5 বছর না, আমি টাচ স্ক্রিন ফোনটা ব্যবহার করেছি 2014 সালে প্রথম। তার আগে আমার কাছে ছিল না কোনো, তো 14 বা 15 সালে, তো তার আগে তো লোকে করতেই পারতো না এগুলো। এখন তো তাও টাচ স্ক্রিন হয়েছে, ফোনে কিছু করার নেই। ফোন বড় ফোন কিনতে হবে, না হলে ট্যাবে করতে হবে, ট্যাবে করলে তুমি পারবে করতে। কারণ ওটা তো আঙুলের সাইজের রেসপেক্টে, আর কোনো অপশন নেই। ও এইভাবেই বানিয়ে রেখেছে ওরা, এই ড্র্যাগ করার জিনিসটা দিয়ে, তো কিছু করার নেই ওটা। ওটা নিয়ে আসার পর কি ওকে করতে হবে দিয়ে? এখন ফোনে যেটা দেখলাম যে ওই যে ড্র্যাগ করার পরে অটোমেটিক্যালি পপুলেট হয়ে যাচ্ছে, তারপরে দেখবে আমার ফোনে অ্যাটলিস্ট দেখেছি ডান দিকের বাঁ দিকের কোনায় একটা টিক মার্ক মতো আছে, ওই টিক মার্কটা ক্লিক করলে মনে হয় ওটা মানে ফাইনালাইজ হয়। তো তুমি এমনি করলে অটোমেটিক পপুলেট হয়ে যাবে, কিন্তু ওই টিক মার্কটা ক্লিক করলে মানে কাইন্ড অফ ওকে টাইপের। তো আবার ফাংশনটা যদি দেখি, পার্সেন্টেজ ফাংশনটা দেখা গেল তো কিভাবে হচ্ছে এইগুলো। হ্যাঁ স্যার। স্যার ওই দশমিক গুলো কমানো বাড়ানো ফোনে কি করে করা যাবে? ওটা আমি একটু চেক করি, এক্ষুনি বলছি। তোমাদের ডকুমেন্টটা তো শেয়ার করেইছো দেখছি। আচ্ছা, স্বরূপও পাঠিয়েছে। আমি আরেকটা জিনিস বলছি, স্বরূপকেও তুমি তুমি তোমার ডকুমেন্ট যেটা শেয়ার করেছো, ওই ডকুমেন্ট একটা নাম দাও, না হলে আনটাইটেল স্প্রেডশিট হয়ে রয়েছে। এই যে জায়গাটা, এখানটা একটা নাম দাও, তাহলে কি সবসময় সুবিধা হয় পরে রেফারেন্স করতে, যে কোন ফাইলটা কার ফাইল দেখছি। বুঝেছো? তুমি আবার তোমার ফাইলটা খোলো, খুলে উপরে ক্লিক করে এই জায়গাটা একটা নাম দিয়ে চেঞ্জ করো। আচ্ছা আচ্ছা, তো দশমিকটা কিভাবে চেঞ্জ করতে হবে আমি দেখছি। আমার কলমে একটু প্রবলেম হচ্ছে। কলামে কি প্রবলেম হচ্ছে বলো। স্যার ওখানে যে প্রাইস আছে, প্রাইসটা যখন দিচ্ছি তখন ওটা নিচ্ছে না। ওটা কি মানে এভারেজ দেওয়ার জন্য একটা প্রবলেম হচ্ছে, মানে এত থেকে এত এরকম দেওয়ার জন্য? তোমার ফাইলটা তাহলে খুলতে হবে, আমি তোমার প্রবলেমটা ঠিক বুঝতে পারিনি। কিসের সময় কি নিচ্ছে না? ডলার সাইনটা? হম, না স্যার, বলতে প্রাইসটা। আচ্ছা দাঁড়াও, আমি তোমার তোমার ফাইলটা তুমি শেয়ার করেছো? হ্যাঁ ওকে, আমি একটু ওটা দেখি। দাঁড়াও। আচ্ছা দীপম, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? তোমাদের ওই প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি, ফোনটা আমি চেক করব, চেক করে বলবো। এটা তো এইখান থেকে করেছি, এই যে দেখতে পাচ্ছ, ডিক্রিজ ডেসিমাল প্লেসেস, ইনক্রিজ ডেসিমাল প্লেসেস। আমি তোমাদেরকে আরেকবারও বলে দিচ্ছি, আমি এখন এখানেই সার্চ করে তোমার, আর দাঁড়াও আমি আগে দীপমদের প্রবলেমটা একটু সলভ করে নিই, তারপরে সর্টিংটাও বলবো আর এটাও বলবো। আচ্ছা আমি লিখছি ডিক্রিজ ডেসিমাল প্লেস, হেল্পে গিয়ে কি অপশন দিচ্ছে দেখি।
আচ্ছা, এখানে একটা জিনিস যেটা রয়েছে সেটা তোমরা করতে পারো, যেটা হচ্ছে যদি কম্পিউটারে মোবাইল ফোনে না খুঁজে পাও তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে ফাংশনটা, আমি নিজেও চেক করে দেখছি, এই সংখ্যাগুলো রয়েছে তো, আমি একটু বাড়িয়ে দিই আগে এগুলোকে, 5টা 6টা করে দিই। আচ্ছা, এবার এটার বাইরে একটা একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু এইভাবেও করা সম্ভব। এটাকে আর একবার চেক করি, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করলাম। একটা ডেসিমেল প্লেস পর্যন্ত রাখতে চাইছি। আচ্ছা, কি করেছি, এই যে এটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি আবার দেখাচ্ছি। ফাংশনটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ারই করা হয়নি, দেখা যাবে কি করে? ঠিক। আচ্ছা আচ্ছা, দেখো এইখানটাতে আমি একটা নতুন ফাংশন ব্যবহার করেছি। যদি ডেসিমাল প্লেসটা ফোনে খুঁজে না পাও তাহলে যেভাবে একটা ফাংশন দিয়ে ওটা করা যায়। ফাংশনটার নাম হচ্ছে ফিক্সড, লেখা রয়েছে দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ স্যার। ফিক্সড এর ভিতরে একটা সংখ্যা যদি থাকে, আমি দেখি তোমাদের সহজ করে একটু বলে দিই, না হলে একটু অসুবিধা হবে বুঝতে এই ফাংশনটাকে আমি কিভাবে ব্যবহার করছি। ফিক্সড বলে এটা ব্র্যাকেটটা এখানে শুরু করেছি। ফিক্সড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি 0.001 না 5.00121 এরকম কিছু একটা লিখলাম, 2-1 লিখলাম। লিখে বলছি যে আমি এতগুলো ডেসিমাল প্লেস চাই না, এতগুলো দশমিকের ঘর চাই না, আমি চাই প্রথম দশমিকের ঘর পর্যন্ত। তাহলে যদি প্রথম দশমিকের ঘর অবধি চাই তাহলে 1 লিখলাম। 1 লিখে বললে এই দেখো 0.5 হয়ে গেল, দেখলে? আচ্ছা, তোমরা যে ফরম্যাটিং ইউজ করেছো আমি বুঝতে পারছি, তোমাদের ফরম্যাটিং অটোমেটিক্যালি এটা খুব ভালো, তোমরা সেল ফরম্যাটিং করেছো, যে প্রত্যেকটা সেলের একটা ফরম্যাট তৈরি করেছো, ওই জন্য যখনই কোনো ডেটা নেই তখন রংটা বোঝা যাচ্ছে না, যেই ডেটা আসছে তখনই রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমরা সেল ফরম্যাটিং করেছো, গুড। এই 0.5টা বুঝলে কিভাবে করলাম? ফিক্সড আগে যে সংখ্যাগুলো লিখলেন ওগুলো কিসের ভিত্তিতে লিখলেন? আগের সংখ্যাটা মানে হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা, মানে যে সংখ্যাটাকে তুমি দশমিক কমাতে চাইছো, 0.50021, এইটা হচ্ছে তোমার আসল সংখ্যাটা ছিল। তুমি বলছো আমি অতগুলো জিনিস দেখতে চাইছি না, আমি শুধু 0.5 পর্যন্ত দেখতে চাইছি ওই সংখ্যাটার, বুঝেছো? ধরো তোমাকে আর একটা সংখ্যা আমি দেখি, আবার বলছি, ধরো আসল সংখ্যাটা তোমার ছিল, আমি যদি ফাংশনটাকে করি বুঝতে পারবে, অন্যভাবে করি তাহলে বুঝতে পারবে। আমারও একটু ভুল হয়েছে, আমি এক সংখ্যে লিখেছি। ধরো এরকম একটা সংখ্যা ছিল, ঠিক আছে? তুমি বলছো আমি এতটা স্যার দেখতে চাইছি না, আমি কম করতে চাইছি এই সংখ্যাটাকে দশমিক প্লেসে, তো আমি কি করব? ফিক্সড ব্র্যাকেট ক্লোজ, আমি 2 দশমিক স্থান পর্যন্ত দেখতে চাইছি, তো এর জন্য কমা দিয়ে 2 লিখেছি, আর যে ঘরের সংখ্যাটাকে আমি চেঞ্জ করতে চাইছি সেই ঘরটাকে এখানে সেলটাকে দিয়ে দিয়েছি। এই দেখো, তোমরা নিঘাত অঙ্ক করতে এখন জানো যে যখন এই যদি 4 পর্যন্ত 3 এই সেকেন্ড ঘর পর্যন্ত লিখতে হয়, 9 আছে বলে এটাকে 4 করে দিয়েছে, এটা জানো এই নিয়মগুলো? হ্যাঁ, তো দেখেছো, মানে তোমার দ্বিতীয় 2 ঘর সংখ্যা বলেছে, আমি যদি এটাকে চেঞ্জ করে বলি না আমি 1 ঘর অবধি চাই, আমি 1 ঘর অবধি চাই, আমি 2 ঘর চাই না, তাহলে 0.6 হলো। 0.6টা কি? 0.6টা হচ্ছে প্রথম দশমিক ঘর পর্যন্ত দেখানো, বুঝলে? যদি এই ফাংশনটা এখানে তোমরা কম্পিউটারে খুঁজে না, মোবাইল ফোনে খুঁজে না পাও, তাহলে এই ফিক্সড এটা অপশনটা ইউজ করলে করতে পারো। বুঝে গেছে? গুড। আমি ড্র্যাগটা মোবাইলে বলে দেবেন? হ্যাঁ, ওই ড্র্যাগটা মোবাইলে স্যার ওই বাঁ সাইডের টিকটে টিপলে আসছে না। এইটা ক্লিক করেছো তো, এইটাকে দিয়ে ড্র্যাগ করে নিচে নামাবে, কিন্তু আসছে না স্যার ওই মোবাইল। হ্যাঁ আসছে না, আমি বলে দিচ্ছি তারপরে কি করবে। এই ধরো ড্র্যাগ করে, এরকম ড্র্যাগ করে, মোবাইল ফোনে একটু সমস্যা আছে এটা ওটা, আমি জানি না তোমরা কিভাবে করেছো এখনো পর্যন্ত। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা মানে তোমরা কিভাবে ড্র্যাগ করেছো হয়ে যায়।
হ্যাঁ এটা তো হাত দিয়ে টাচ করলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই পরের স্টেপটা বলতে হবে। হাত দিয়ে তুমি হয়তো করে দেখেছো বলে জানো, তো যেটা স্যার হয় অটো ফিল করলেও তো হয়ে যাবে। অটো, ওই তো ওই হাত অটোফিল, দিয়ে কাজ করে অটো ফিলটা সিলেক্ট করতে হয়, তাহলে হয়। কিন্তু ওটা হ্যাঁ যদি তাই শুধু তো বলছি, তাহলে কেউ বুঝতে পারবে না। কিন্তু আমার শুধু আমার ড্র্যাগ ফোনে তো অটোফিল অপশনটা চলে আসছে সঙ্গে সঙ্গে ক্লিক করলে। অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ, অনেকের ফোন হ্যাঁ একটু আলাদা হয়, তো তো যেটা হয় ফোনে অসুবিধা অটোফিল হচ্ছে অপশনটা চলে আসছে। যে ওই ড্র্যাগ করে, যেই ড্র্যাগ করে সিলেক্ট হয়ে গেল না জায়গাটা, ওই সিলেক্টেড অংশটাতে আরেকবার গিয়ে টাচ করো। যেই টাচ করবে দেখবে তোমার কাছে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে একটা অপশন হচ্ছে অটোফিল। ওইটাতে ক্লিক করো, ক্লিক করলে দেখবে অটোফিল হয়ে যাবে। বিক্রম চেষ্টা করো ওটা। স্যার সাম, এভারেজ, ম্যাক্সিমাম এগুলো আসছে। ওটা তো ফাংশন আসছে, তাহলে তোমার তুমি ইকুয়াল সাইন দিয়ে রেখেছো নিঘাত, ওই জন্য আসছে। সাম অ্যাভারেজ ম্যাক্সিমাম তো এমনি সিলেক্ট করলে আসবে না। ধরো আমি তোমায় তুমি তুমি শুধু এইটুকু করো, ওই সব ওই যে সেলগুলোতে আছে ওই জায়গা থেকে সরে যাও, অন্য জায়গায় কোন একটা সেলে গিয়ে 10 লেখো, তার নিচে 20 লেখো, তার নিচে 30 লেখো। ঠিক আছে, এবার 10, 20, 30 কে একসাথে সিলেক্ট করো, করে আরো দুটো তিনটে ঘর ড্র্যাগ করে নিয়ে চলে যাও ফাঁকা জায়গাগুলোতে। ধরো আমি যেটা করব, আমি যেটা করছি সেটা হচ্ছে এরকম 10, 20, 30, 40, 50, ধরো এরকম এত দুটো ফাঁকা ঘর অব্দি সিলেক্ট করে নিয়ে যাও। এই যে অবস্থাটা এখন দেখতে পাচ্ছ, এই অবস্থাটাতে তোমার ফোনের ওই সিলেক্টেড অংশটা থেকে আরেকবার ক্লিক করো, ক্লিক করে কি অপশন আছে দেখো, সেই অপশন থেকে তোমরা খুঁজে বার করো। হয়েছে? হুম, স্যার দেখো দেখো দেখে আস্তে আস্তে করো এগুলো, মানে এগুলো করতে হবে আর কি, এটা করতে পারাটার দরকার আছে। দেখো, হ্যাঁ, দেখে তারপর আমাকে বলো। না স্যার হচ্ছে না। কি করছো তুমি, কত অব্দি কি করেছো আমাকে বলো। এই আমি সরি, আমি দীপমদের ফাইলে সবকিছু গন্ডগোল করে বললেন দিচ্ছি। 10, 20 বা 30 লিখেছি হ্যাঁ পরপর। হ্যাঁ তারপর এই তিনটেকে একসঙ্গে সিলেক্ট করে তার সঙ্গে দু তিনটে বাড়িও নিয়েছি। হ্যাঁ, তারপর স্যার ওই বাঁ সাইডের টিকটা। বাঁ সাইডের টিকের কোনো দরকার নেই, ওই সিলেক্টেড অংশটা রয়েছে এখনো তোমার ফোনে। হ্যাঁ স্যার। ওইবার ওই সিলেক্টেড অংশটাতে গিয়ে শুধু গিয়ে একবার টাচ করো। করেছো টাচ? স্যার কপি পাস দিয়ে দিচ্ছে তো। হ্যাঁ, ওইটা কপি পাস্টের পাশে যে জায়গাটা তিনটে বিন্দু মতো আছে, ওই বিন্দুটাতে গিয়ে এবার ক্লিক করো। হ্যাঁ স্যার অটোফিল পেজ হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক, সবসময় কাজে লাগে বলে আমি বললাম এই প্রশ্নটা করে ভালো করেছো, কারণ এটা হয়তো সকলে এখন বুঝতে পারছি সকলেই করেছো যে জানো, বাট হ্যাঁ এই প্রশ্নটা খুবই কমন, আর এক্সেল ইউজ করলে, ফোনে ইউজ করলে ওটা লাগবেই আর কি সবসময়ের জন্য। যাই হোক, সরি, আমি তোমাদের ফাইলের এই পার্সেন্টেজটা করে দিয়েছি তোমাদের, আর মডিফাই করছি না, আমি এটা বন্ধ করে দিচ্ছি, নাহলে ফাইল খোলা থাকলে আমি ওই ফাইলেই কাজ করতে শুরু করে দিই, গন্ডগোল হয়। আচ্ছা, আর কি প্রশ্ন ছিল? স্বরূপের কোনো প্রশ্ন ছিল কি একটা, আমি ভুলে গেছি এই প্রশ্নগুলোর মাঝখানে। স্যার কলামে প্রবলেম ছিল, ওখানে প্রাইস গুলো এন্টার হচ্ছিল না। কলামে প্রবলেম ছিল, প্রায় তোমার ফাইলটা আমি খুলছি, দাঁড়াও, তাহলে বুঝতে পারছো তোমার ফাইলে করা আছে ওই জিনিসটা। হ্যাঁ স্যার। তোমার ফাইলের নাম দিয়েছো, শেয়ার করেছো আমার সাথে? হ্যাঁ স্যার নাম দিয়েছি। পেয়েছি পেয়েছি পেয়েছি, কার, হ্যাঁ কোনটা হচ্ছে না এইটা? হ্যাঁ স্যার। এখানে কি হচ্ছে, কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো বলো, আমি বুঝতে পারিনি তোমার প্রশ্নটা, তুমি এটা আমাকে আরেকটু পরিষ্কার করে বললে বুঝতে পারবো। স্যার মানে চার্ট বানাতে চাইছি। হ্যাঁ, চার্ট তো এখানে একটা বানিয়েছো দেখছি। আচ্ছা, এইটা বানাতে পারছো না কারণ হচ্ছে এই এই সংখ্যাটাকে রেকগনাইজ না করলে কি করে বানাবে? এই লাখটা যদি ও না বুঝতে পারে, ও তো একটা স্ট্রিং ভাবছে এটাকে, ও
স্ট্রিং মানে হচ্ছে একটা টেক্সট ভাবছে, একটা তুমি অক্ষরকে অক্ষরের সাথে প্লট করতে পারো? তোমাকে তো সংখ্যা দিয়ে প্লট করতে হবে, তাহলে এটাকে একটা সংখ্যায় কনভার্ট করতে হবে তো তোমাকে। এই দেখো তুমি 15 বা 16 লাখ করেছো, 15 বা 16 লাখটা কি করে ও বুঝবে যেটা একটা সংখ্যা? তোমাকে তো সংখ্যা পরিণত করতে হবে এটাকে। তোমাকে আইদার 15 লাখ লিখতে হবে, 16 লাখ লিখতে হবে, তার মাঝখানে একটা কিছু লিখতে হবে, কিছু একটা যে 15.5 লাখ, তাহলেও যেমন এইটাকে করতে পেরেছো তুমি। দেখো তুমি প্লট করেছো তো নিজে, এই যে ক্র্যাশ স্টার্স বা কিছু একটা তুমি যেটা করতে চেয়েছো, ক্র্যাশ স্টার বা কিছু, সেটা করতে পেরেছে কারণ হচ্ছে এটা একটা সংখ্যা। মানে প্লট করতে গেলে তোমাকে একটা সংখ্যা প্লট করতে হবে। দুটোই যেটা প্লট করছো, দুটো কখনো অক্ষরকে তুমি একসাথে প্লট করতে পারবে না। যে কোনো একটা অক্ষর হতে পারে, যেমন হচ্ছে তুমি করেছো যেটা, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন কার্ডের নাম দিয়েছো, সেটা একটা অক্ষর, কিন্তু তার সঙ্গে অন্য একটা অ্যাক্সিস যেটা, সেই অ্যাক্সিসটায় তোমার একটা সংখ্যা রাখতে হয়েছে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইটাই হচ্ছে। আর কোনো কিছু আছে ফোনে তোমাদের? কোনো অন্য কোনো প্রবলেম? আমি একটু সময় এই জন্যই নিচ্ছি, আজকের ক্লাসটা না হোক, পরের ক্লাসেও আমরা করতে পারবো, কিন্তু ফোনে তোমরা মোটামুটি এইগুলো করতে পারছো কিনা আমি একটু জানতে চাইছি। তারপরে আমরা নতুন শিখবো, নতুন শেখাটা তো হবেই। হয়েছে কিছু অসুবিধা হয়েছে না? বোঝা গেছে যেটুকু? আচ্ছা, আমি এবার তাহলে যেটা করতে হবে আমাদের বাকি রয়েছে যেটা, আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? নেই, তাই তো? স্যার আমরা স্ক্রিনটা দেখান এবার বলছি। আচ্ছা স্যার সর্টিংটা একটু দেখাবেন। হ্যাঁ দেখাবো, দেখো দাঁড়ান শেয়ার করুন। এটা আমার স্ক্রিন, দেখা যাচ্ছে আশা করি। স্যার বলছি আমি ওই মানে যে আইডি নাম্বার 4 টাকে আমি কি 1 নম্বরে নিয়ে যেতে পারি? 4 কে 1 নম্বরে নিয়ে যেতে পারি মানে? রোটাকে বলতে চাইছো? হ্যাঁ স্যার রোটাকে। হ্যাঁ নিয়ে যেতে পারো তো, 1 নম্বরে নিয়ে যেতে পারো, মানে 1 এর আগে বা 1 এর পরে নিয়ে যেতে চাইছো কি? মানে আমি 4 এর জায়গায় 1 কে বা 1 এর জায়গায় 4 কে, এরকম একটা জায়গায় আরেকটাকে নিয়ে যেতে চাইছি। 4 এর জায়গায় 1 কে, আচ্ছা যেটা জেনারেলি লোকে করতে হয় সেটাকে কপি পেস্ট করতে হয়। তোমাকে এটাকে কাট করতে হবে, এটাকে এই ডাটাটাকে কাট করে তুমি একটা অন্য জায়গায় লিখলে, তাহলে 4 এখানে চলে গেল। এবার তুমি 1 কে এখানে লিখে 4 কে ওই জায়গায় ফেরত নিয়ে গেলে। এটা হচ্ছে আচ্ছা আমি অ্যাটলিস্ট জানি যে আচ্ছা আচ্ছা এইভাবে স্যার। করা যায়। আচ্ছা যাই হোক, ওকে, আমি এগুলো সব হয়ে গেল। স্যার একটাকে কি করে নিয়ে আসবো একটু দেখিয়ে দিন, আর 4টাকে কি করে একের জায়গায় দেবো? এই তো আপনি এবার এখন 1 4 এর জায়গায় গেছে, 4 1 এর জায়গায় গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি করার জন্যই স্যার করা। সিলেক্ট করে পেস্ট করা হলো। রোটাকে সিলেক্ট করবেন, তাহলে পুরো হ্যাঁ। রোটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর কি হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কিছু সিলেক্ট করতে হলো না। তারপরে কাট হ্যাঁ, অপশনটা আসবে রোতে গিয়ে, ওই হ্যাঁ, কাট করে যেখানে পেস্ট করতে, একটা ফাঁকা জায়গায় পেস্ট করবে যাতে অন্য হ্যাঁ, কোনো ডেটা ক্লিক করলেই, পেস্ট না হ্যাঁ হয়। আচ্ছা, ওখানে ক্লিক করলে ওই লাইনে প্রেসড হয়ে যাবে। হ্যাঁ জেনারেলি এইভাবেই হওয়ার কথা এবং এইভাবেই মানে হয়, তো সেটা একটা অপশন। আচ্ছা এবার আমি আপনার ডকুমেন্টটাতে যাই, সেখানে গিয়ে
সর্টিংটাকে আমরা এবার দেখি। সর্টিংটা হচ্ছে এটাতে। আচ্ছা, ইন জেনারেল যেটা হওয়া উচিত সেটা হচ্ছে, যদি এটাকে এরা টেক্সট ফরম্যাটে নিচ্ছে, এটা ফিল্টার। আচ্ছা, অনেক সময় যেটা করা যায়, আমি আরেকটা অপশনও দেখিয়ে দিই যখন এটা নিয়ে কথা হচ্ছে, যে আপনি যেটা সায়েন্স ওইসবের সাবজেক্টের কথা বলছিলেন, যেটা করা যায় সেটা হচ্ছে, ধরুন আপনাকে ডেটা সবকিছু কিছু করতে হবে, এই যে পুরো সিলেক্ট করলেন তো, এখানে অ্যাকচুয়ালি এটা দেখানো একটু মুশকিল। আমি একটু অন্য একটা জিনিস করি, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি ধরলাম ডিপার্টমেন্ট একটা বলে লিখলাম, ঠিক আছে। ডিপার্টমেন্টের মধ্যে আমি সায়েন্স কে এসসি দিচ্ছি, মানে তাড়াতাড়ি করার জন্য। আর্টস কে এ দিচ্ছি, আর সায়েন্স কে এসসি দিচ্ছি। কমার্স কে সি। হ্যাঁ, কমার্স দিলাম, ধরলাম সি এ হয়ে গেল। স্টুডেন্ট ধরুন আপনার এরকমই আছে, আমি আর একটা কমার্স বাড়িয়ে দিলাম, তাহলে মোটামুটি ইকুয়াল নাম্বার অফ সবকিছু হলো। তো এগুলো কি হ্যাপাজার্ডারি রয়েছে। তো যেটা করা সম্ভব সেটা হচ্ছে, এখানে একটা অপশন আছে যেটাকে আমরা বলি ফিল্টারিং, অ্যাপ্লাই ফিল্টার বলে। তো যেটা করা যায়, এই যে ফিল্টার করা যেতে পারে এই জায়গাটাতে, ক্রিয়েট ফিল্টার। এবার এই যে ক্রিয়েট ফিল্টার হলো, এইখানে আপনি বললেন যে আমি শুধু দেখতে চাইছি যাদের এসসি আছে তাদের, আমি এগুলোকে সব হাটিয়ে দিতে চাইছি। আমি শুধু যাদের এসসি দিয়ে নাম আছে তাদেরকে ওকে করলাম, শুধু এসসির ডেটা আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ। এরপর এটা মানে দেখার জন্য, এটা ভিজুয়ালাইজেশন। আপনি বললেন আমি শুধু সায়েন্স আর আর্টস এর যে লোক আছে তাদেরকে দেখতে চাইছি, সর্ট আউট করে দেব। শর্টটা আলাদা, এটা হচ্ছে দেখার জন্য, মানে এটাকে বলে ফিল্টার অপশন। মানে আপনার কাছে অনেক টাইপ চার্টে আসছে, চার্টে সেইটুকু ডেটা আসবে যেটুকু করা আছে, কিন্তু দরকার। কিন্তু ইন জেনারেল ফিল্টার অপশনটা আপনি ইউজ করতে পারবেন। যেটা আমরা বলার উদ্দেশ্য ছিল এই সব কথাগুলো থেকে, যে অনেক সময় যেটা আপনার একটা বললেন যে এরকম আমার অপশন প্রবলেম যদি হয় তাহলে আমি কি করব, এটা সাধারণত যেটা হয় ওই কলামটাতে গিয়ে ফিল্টার অপশন এরকম একটা হবে, সেটা যেমনটা রিমুভ করলে এখন আর কোনো ফিল্টারিং নেই। তো এইটা করা সম্ভব আছে। আমি এই ডেটাগুলোকে সরিয়ে দিতে হবে, দেখতে পাওয়া যাচ্ছে না কেন। আচ্ছা, ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে যে হেডিং থাকার জন্য হয়তো আপনার সর্টিং এর একটা সমস্যা হবে, সেটা হচ্ছে ডেটাটার ফরম্যাটিংটা এদের সর্ট করতে সমস্যা হচ্ছে হয়তো। শুনতে পেয়েছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝতে পারলাম। যে ধরুন এই যে ধরুন ডেটাটা রয়েছে এখানে, আমি যদি এটাকে নিয়ে এখানে যদি আমি এখানে সর্ট অপশনে যাই, ডেটা অ্যাডভান্স রেঞ্জ সর্ট অপশন, as a header row, sort by আপনার এটা একটু বেটার। এখানেই চেক করি আমি। এই শর্টিংটা ঠিকঠাক শর্ট নয়, এই শর্টিংটা করলে ডেটাটা শর্ট হচ্ছে না, শর্ট ফাংশনটা দেখতে হবে। আচ্ছা, দেখা যাক এইভাবে শর্ট হয় কিনা।
আচ্ছা, আপনি কি সর্ট করতে চাইছেন? পুরো ডেটাটা সর্ট করতে চাইছেন না পুরো এটা সর্ট করতে চাইছেন? অনেক রকম অপশন আছে, অনেক রকম ভাবে করা যেতে চাইছে। আমি চাইছি ধরুন একটা নাম পার্টিকুলারলি দিয়া দাস ও সায়েন্সে পড়ে, ওটা পাশেরটা যদি দিশা দাস যদি আর্টস হয় ওর থেকে সাইডে হয়ে যাক পুরো পুরো টোটাল ওর নাম্বারটা, সব সাবজেক্টের নাম্বারটা টোটাল রোটা, সায়েন্সের রো গুলো এক সাইড এক পরস্পর হবে, কমার্সের রো গুলো পরস্পর হবে, তারপর আর্টসের রো হবে বা যেটা হবে এরকম। আচ্ছা, এটা আলাদা, ওটা তো হয়তো একটু, ওটা একটা ইজিয়ার টু চেঞ্জ আমার মনে হয়, যদি আমরা এইভাবে করি A to Z করলাম একটা, তাহলে এটা যেটা হলো হয়তো দেখতে পাচ্ছেন, আমি জানি না, যে সবটা A C চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমি চাইছিলাম। হ্যাঁ, সেটা হয় সর্টিং এর যে অপশনটা আছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে, কারণ এগুলো হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে শুধু অ্যালফাবেটের উপরে সর্ট করে, অ্যালফাবেট কিভাবে শুরু হয়েছে তার উপর সর্ট করছে, বুঝতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যালফাবেটের উপরে একটা সর্ট হয়েছে, যে ডেটাটা সর্ট হচ্ছে কিভাবে না, এ দিয়ে আগে যাদের থাকবে তারপরে এস দিয়ে যাদের থাকবে, সেটা আপনি যদি উল্টো করতে চান তাহলে উল্টোটাও হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, কোথা থেকে পেলেন অপশনটা, সর্টিং এই অপশনটা? সে শর্টিং এর অপশনটা পাওয়ার জন্য আমি তো বললাম, মানে হেল্প থেকে আপনি অবশ্যই খুঁজবেন কম্পিউটারের জন্য, এর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে ডেটা থেকে অপশন আছে, শর্ট রেঞ্জ বলে একটা অপশন আছে, সেখান থেকে করা সম্ভব। আচ্ছা, ঠিক, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। স্যার, আর কোন ধরুন ডিপার্টমেন্ট না লিখলেও হয়ে যাবে, ধরুন আর্টস কমার্স আর সায়েন্সের সাবজেক্ট তো আলাদা, যদি আমি ম্যাথ ধরে সিলেক্ট করি তাহলেও তো হয়ে যাবে, সায়েন্সটা আলাদা হয়ে যাবে। তেমনি হিস্ট্রি দিয়ে সিলেক্ট করলে আর্টস সায়েন্স বা কমার্সের হিস্ট্রি থাকবে, আর্টস গুলো আলাদা হয়ে যাবে। না, সেটা ডিপেন্ড করছে আপনি কি ফিসের উপরে সিলেক্ট করছেন, রাইট? আপনার এখানে সংখ্যা আছে, রাইট? এদের সকলের আপনি নাম্বার দিয়েছেন ম্যাথে সায়েন্সে, রাইট? তাহলে সেইখানে অরিজিনাল যখন করবো, অরিজিনাল যখন আমি সিটটা বানাবো, সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টদের তো এগুলো থাকবে না, হিস্ট্রি আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, ব্ল্যাঙ্ক থাকলে যেটা হবে, ব্ল্যাঙ্ক সেটা তো সংখ্যার উপরে সিলেকশনটা অন্যরকম হবে, এটা আমি বললাম তো, এটা হচ্ছে অক্ষরের উপরে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ডিপার্টমেন্ট লিখে দিয়ে তারপর সিলেক্ট করি সবথেকে ভালো। ডিপার্টমেন্ট নাও হতে পারে আপনার, আপনি ধরুন ম্যাথ স্ট্রিম লিখে দিলাম, সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম আর আর্টস স্ট্রিম। হ্যাঁ, স্ট্রিম লিখুন, সেটাতে বেশি কেন সুবিধা হবে, সেটাতে হচ্ছে যে আপনার ওই স্ট্রিমের উপরে আপনি আলাদা করে ডেটাগুলো দেখতে পাবেন। আপনি যদি ম্যাথের স্টুডেন্ট দেন, তাহলে সবকটাকে যদি শূন্য করে দেন, তাহলে একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যে শূন্যগুলো একদিকে চলে গেল, কিন্তু আর্টস এবং কমার্সের দুটো সাবজেক্টেই ম্যাথ হয়তো থাকবে না, তাহলে আর্টস এবং কমার্স দুজনকে আপনি আর সিলেক্ট করতে পারবেন। আপনার আলাদা করে একটা ফিল্ড তৈরি করলে, মানে আমি জাস্ট এটা একটা সাজেশন, এটা এটার জন্য, অন্য যে সর্টিং এর সঙ্গে এটার কোনো রিলেশনই নেই, সর্টিংটা যেভাবে অ্যালফাবেটিক্যালি সর্ট করা সেভাবেই হবে, সংখ্যার সর্টটাও করা উচিত, সেটা দেখতে হবে আমাকে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? সহেলি, তোমার কোনো প্রশ্ন আছে? আমি কালারগুলো চেঞ্জ করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, আপাতত বাবু আপনি বলুন, কি বলছিলেন? হ্যাঁ, কালারগুলো আমি চেঞ্জ করেছিলাম, যেটা 75 এর উপরে আছে সেগুলোকে গ্রিন টাইপের করা আছে, আর এরকম কয়েকটা স্ল্যাবে ভাগ করে কালারগুলো করা আছে। আচ্ছা, এটা কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনাল ফর্ম, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। 25 এর নিচে, হ্যাঁ 25 এর নিচে 18, 21 আর 20, ওটা 25 এর নিচে ওটা ওরকম হয়েছে। হ্যাঁ, আন্ডারলাইন করা। 80 এর উপরে, হ্যাঁ, যেটা 80 এর উপরে সেটা গ্রিন আছে, আর 25 এর উপরে আর 80 এর নিচে গুলো ওই কালারটা আছে, ওই পিঙ্ক টাইপের কালারটা আছে। এটা খুবই ভালো হয়েছে। তো এইটা তোমরাও চেষ্টা করতে পারো, এটা শিখলে খুবই, আমার মনে হয় তোমাদের জন্য খুব ভালো হবে। তো তোমরা একবার দেখতে পারো, আমি জানি না তোমরা কিভাবে করবে, বাট তোমরা কিন্তু এটা চেষ্টা করতে পারো। আর একটা যেটা দীপমরা করেছিল, সেটা হচ্ছে যে সেল গুলোকে ফরম্যাট করেছিল, যে একটা সেলের একটা ফরম্যাট করা প্রশ্ন ছিল। আমি আরেকটা যেটা বলছিলাম, ধরুন ইংলিশের পাশে ম্যাথ আছে, এদিকে বেঙ্গলি আছে, আমি ইংলিশের সাথে আমি ট্যালি করতে চাইছি হিস্ট্রিকে, দুটো তিনটে রো বাদ দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি করে সিলেক্ট করবো, আর ওই চারটাই বা কি করে বানাবো, ওইটা পাশাপাশি নেই, এমন দুটো রোকে যদি সিলেক্ট করতে হয়, যেটা মোবাইলে হচ্ছিল না।
ও হ্যাঁ হ্যাঁ, ওই প্রশ্নটা রাইট। হ্যাঁ, ওটা আমি এখনো না দেখা হয়নি, আমি অন্যান্য প্রশ্ন থেকে দেখছি বলে ওটা আমি চেক করছি। আমি চেক করে ওটা নয় আপনাকে বলবো, কারণ ওটা দেখতে হবে আমাকে এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি, আপনিও চেক করতে পারেন। হ্যাঁ 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 ঠিক আছে। হাউ টু আমি ভাবলাম সিলেক্ট হয় না হয়তো সেপারেট, না 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 হওয়ার থেকে প্রথম কথা আমাদের জানতে হবে যে হয় না, মানে কনফার্ম হতে হবে যে হয় না। আমি জানি না বলে আমি বললাম যে আমি জানি না ওটা কিভাবে করে। হাউ টু সিলেক্ট সেপারেট কলামস ইন এ শিট ইন মোবাইল, আমি ওটাই লিখে সার্চ করছি এখন, কারণ আমার এটা জানি না এটা, তো আমি একটু চেক করতে চাইছি এটা। নন অ্যাডজেসেন্ট সেল সিলেক্ট করতে হবে, হোল্ড কন্ট্রোল কি অন কিবোর্ড এন্ড ড্র্যাগ, এটা সবাই কন্ট্রোল কি বলেছে ফোনে, কিন্তু অ্যান্ড্রয়েডে কি করে করবে সেটা একটু জানাটা দেখতে হবে। এটা একটু, এটা আমিও ঠিক জানি না, আমি চেক করে বলবো, এটা একটু চেক করে আমাকে বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না কি করে ফোনে আলাদা আলাদা করে করা যায়। যেটা আপনি করতে পারেন, যদি না জানা যায় তাহলেও আপনাকে ইউজ করতে হবে আপনি কি করতে চাইছেন সেটার জন্য, তাই তো? যেটা আপনি ইন জেনারেল করতে চাইছেন, একটা অন্য শীট তৈরি করুন, এখানে একটা অন্য শীট বানান, করে এই নামটাকে কপি করলেন এখান থেকে পুরোটাকে, করে এখানটা নিয়ে গেলেন, পেস্ট করে, তারপরে ওই দুটোই কলামকে আলাদা করে নিয়ে চলে যান যেগুলোকে আপনি করতে চাইলেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে পেরেছি। মানে মানে এটা কাজ মানে হয়ে এটা, যায়। হ্যাঁ এটা একটা প্রসেস, যেটা হচ্ছে যদি আপনার কাছে কোনো নাই, কোনো অপশন নেই যে ঠিক আছে আমি আচ্ছা ফোনে আচ্ছা করতে পারছি না কিন্তু আমার কাছে ফোনই আছে করার জন্য, তো আমি কি করতে পারি? তো করতেই সেটা হবে, আমি, তাহলে এইভাবে করতে হবে। হ্যাঁ তো এটা বুঝতে পেরেছি, এখানে তখন বুঝতে পেরেছি। পাশাপাশি করে আপনি করতে পারেন। তো এটা আর একটা অপশন, আমি খুঁজে দেখবো, আমি নিজে জানি না এখন, বলতে পারবো না, বাট আমি খুঁজে দেখবো, ডেফিনেটলি দেখে আপনাকে এটা জানাবো। আর একটা যেটা আমি এখানে একটু দেখছি না, এই অপশনটা নেই, সেটা হচ্ছে নিউমেরিক্যাল সর্টিং করার জন্য, যে সংখ্যা রেসপেক্টে সর্টিং করার জন্য আমার মনে একটা ফাংশন ইউজ করতে হয়, সেইটাকে আমাদেরকে শিখতে হবে, ওটা ডেটাটার উপরে আমাকে নিজেকে প্র্যাকটিস করেও দেখতে হবে। এই যে সর্ট ফাংশনটা আছে, সর্ট রোজ অফ রেঞ্জ বাই স্পেসিফিক কলাম, দেখা যাচ্ছে এখানে? তো এটার যদি আমি ফর্মুলাটা দিই, তাহলে রেঞ্জটা আমি কিভাবে রেঞ্জ করলাম, আমি রেঞ্জ দিলাম ধরুন C5 হচ্ছে রেঞ্জ, C5 থেকে আমার রেঞ্জ হবে কত অবধি, অ্যাভারেজ নয়, আচ্ছা C5 থেকে যতদূর র্যাঙ্ক হওয়া উচিত হচ্ছে J11 পর্যন্ত, J11 পর্যন্ত শর্ট করা হবে কোন কলাম দিয়ে, শর্ট করা দিয়ে হবে সেটা হচ্ছে জে দিয়ে করা হবে, মোস্টলি শুধু জে লিখলেই হবে। আমি একবার ট্রাই করছি শর্টটা, আর তারপরে জে না কি হবে, যেই হবে ডিপার্টমেন্ট, মানে আমি এখন একটা দিয়ে মানে নিউমেরিক্যাল করতে চাইছি, সেই জন্য ওটা তো মানে ওটা দিয়ে হবে দেখলাম। আচ্ছা আমার এররটা কি এসছে দেখি, ফর্মুলা পার্সিং এরর, নেম এরর এসছে, জয়েন যেটাকে, আচ্ছা সরি, J1 2 J, sorry not J1, that is J5 to J11, আচ্ছা এখানে একটা নতুন সর্টেড জিনিস তৈরি হয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শর্টটা হয়েছে এইটার রেসপেক্ট, আমি যদি এটা ফলস না করতাম, অ্যাকচুয়ালি এটা যদি ট্রু করতাম, ওটাকে আমার মনে হয় ওটাকে অ্যাপ্লাই, এটাকে একটু ফর্মুলাটাকে আমাকে দেখতে হবে। এই দেখুন এখন 1 থেকে 7 হয়েছে, শর্ট হয়েছে ডেটাটা কার রেসপেক্টে, এই কলামের রেসপেক্টে, এবং পুরোটা এটার উপর হয়েছে, আমাকে একটুখানি চেক করতে হবে যেটাকে নট রাইট
দেখতে হবে অ্যাসেন্ডিং ইজ অ্যাসেন্ডিং। আচ্ছা আমি সর্টের একটু রেঞ্জ আরেকবার একটু চেক করে দেখি ফর্মুলাটা কি কি করা যায়। সর্ট এখান থেকে আমি ওই ডেটাটার উপরে অ্যাপ্লাই করতে চাইছি, তো sort function sort range is ascending optional additional column and sorted flag beyond these examples. Okay. ওকে যেটা হয়তো ভুল হচ্ছে। বাপুদিত বাবু আপনার ওই একটু অডিওটা অফ করলে একটু সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, তো আমি নিউমেরিক্যাল সর্টটা তাহলে কিভাবে এখানে করলাম? আচ্ছা তোমরা কি পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে কি নিউমেরিক্যাল সর্টিংটা কিভাবে হয়েছে? নিউমেরিক্যাল সর্টিংটা যদি করতে হয় যে আমরা যদি J11 এর রেসপেক্টে বা J5 বা যার রেসপেক্টে আমি করতে চাইছি সেইটার রেসপেক্টে আমরা এখানে লিখছি, আর যে স্কেলিং মানে যেটাকে যে রেঞ্জের রেসপেক্টে আমরা সর্ট করতে চাইছি সেই রেঞ্জের আমি অ্যাকচুয়ালি রেঞ্জটা চেঞ্জ করে দিতে পারি। নামটা ইনক্লুড করা হয়নি এখানে 5, এটা হচ্ছে বি হবে। তো এটা পুরো সর্টের টেবিল তৈরি হলো, আমি জানি না দেখতে পাওয়া যাচ্ছে। এই টেবিলটি এবং এই টেবিলটি সম্পূর্ণ আলাদা হয়নি, কারণ এখানে সব র্যাঙ্ক অলরেডি অর্ডার করা ছিল। প্রথমটা যদি দেখো তাহলে বুঝতে পারবে না। 3 নাম্বারটাকে যদি ফলো করা যায় আমরা, অঙ্কিতা এখন 3rd-এ চলে এসছে। এই ডেটাটাতে অঙ্কিতা কোথায় ছিল? 10-এ ছিল, দেখা যাচ্ছে 10-এর রোতে ছিল অঙ্কিতা। এখন সর্টের ডেটাটাতে এখন অঙ্কিতা 7-এ চলে এসেছে। কেন? কারণ ডেটাটা সর্ট করা হয়েছে কার রেসপেক্টে? র্যাঙ্কের রেসপেক্টে। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বোঝা গেছে, এবার বুঝতে পেরেছি। এইবার যদি এটাকে না করে আমি ডিপার্টমেন্ট করতাম, এটা যদি ডিপার্টমেন্টেও করা যাবে, যদি আমি ডিপার্টমেন্ট করি তাহলে ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি হবে? ডিপার্টমেন্ট হচ্ছে কে, যেটা বলছিলেন আপনি। এবার দেখবেন ডিপার্টমেন্ট করলে যেটা হচ্ছে আলাদা করে কিছু আসছে না। কেন আসছে না? কারণ হচ্ছে মানে বোঝা যাচ্ছে না, কারণ প্রথম হচ্ছে আমাকে ডিপার্টমেন্টকে ইনক্লুড করতে হবে ডেটা সেটের মধ্যে, রেঞ্জের মধ্যে। এবার আপনি দেখতে পাবেন আর্টস প্রথমে, তারপরে কমার্স, তারপরে সায়েন্স। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে সর্টিংটা করতে গেলে কি ওই পুরো ডেটা রেঞ্জটাকে নিতে হবে, যে কলামের মধ্যে করতে চাইছেন সেটা ট্রু বা ফলস আপনি করতে পারেন যা ইচ্ছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অক্ষরের ক্ষেত্রে ট্রু ফলসটা একটু বলে দিন। ট্রু ফলস এই যে ইস অ্যাসেন্ডিং, এই যে লেখা রয়েছে দেখুন, এই যে ইস অ্যাসেন্ডিং অর্ডারে করতে চাইছেন না ডিসেন্ডিং অর্ডারে করতে চাইছেন। যদি সেইভাবে করতে চাইছেন মানে প্রথমে এ থেকে শুরু করতে চাইছেন না এস থেকে শেষ থেকে শুরু করতে চাইছেন অর্ডারটা সেইটা, তাহলে সেটা হলে সর্টিং হয়ে যাবে। তাহলে সর্টিং আর ফিল্টারিংটা আমরা দেখলাম, ফিল্টারিং কেন করা হয়। হাইড রো করাটা আমরা দেখেছি। স্পেলিং চেকটা আমরা মনে হয় সবই জানা আছে তো আপনাদের, তো আলাদা করে সেরকম কিছু বলার নেই। আমি আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে স্পার্ক লাইন বলে একটা অপশন হয়। স্পার্ক লাইনটা আমি করেছিলাম আমার নিজের ডকুমেন্ট, অ্যাকচুয়ালি আপনার ফাইলটাকে আমি একটুখানি করেছি, পপুলেট হয়ে গেছে, আমি ওটাকে রিমুভ করে দিচ্ছি, আপনি নিজে প্র্যাকটিস করবেন যাতে আমার এইগুলো সব চলে যায়। আমি সরিয়ে দিচ্ছি, আপনার যেরকম ডেটা ছিল সেরকম জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যাতে এগুলো ছিল না কিছু, তো আমি সরিয়ে দিচ্ছি এগুলো। আচ্ছা, এইখান থেকে আশা করি আমার মনে হয় যতদূর আমি জানি এইখান থেকে আপনার
ফাইলটা আমি শুরু করেছিলাম কাজ করা র্যাঙ্কের আগে অবধি। তো এইটার পর থেকে আপনি এগুলো নিজে চেষ্টা করে নেবেন। আচ্ছা, এবার আমি যেটা আমার নিজের ফাইলে ফিরে আসি সেটা হচ্ছে মাই ড্রাইভে থাকবে এটা। এই ফাইলটাতে আমি এইখানে একটা করেছি, এই যে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে এখানে, সকলে হয়তো দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে কিনা জানি না, এইটা হচ্ছে একটা ছোট্ট চার্ট, ওই রো এর ডেটার উপরে চার্ট বানানো হয়েছে এবং সেটাকে ছোট্ট একটা ছবির মতো এখানে দেওয়া হয়েছে। এই ডেটাটা কি ডেটা ছিল? ডেটাটা ছিল যে বিভিন্ন সাবজেক্টে কিরকম নাম্বার পেয়েছে সেইটার একটা ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য এরকম একটা ছোট্ট চার্ট বানানো হয়েছে। এরকম অনেক রকম চার্ট বানানো সম্ভব, এগুলোকে স্পার্ক লাইন বলে। এই স্পার্ক লাইনটা একটা ফাংশন, এটাকে মোবাইল ফোনে আলাদা করে কোনো কমান্ডে পাওয়া যাবে না, কিন্তু ফাংশনটা আছে। ফাংশনটা হচ্ছে, আমি যে ফাংশনটা এখানে লিখেছি, আমি বলছি এটা আপনারা হেল্পে গিয়ে সার্চ করবে, সকলে হেল্পে গিয়ে এটা সার্চ করবে, স্পার্ক লাইন এই কথাটাকে সার্চ করবে, করে যে ফাংশনটা আছে সেটাকে ট্রাই করবে, তাহলেই হবে। স্পার্ক লাইন বলে সার্চ করবে। আমি তাও এক্সপ্লেন করে দিচ্ছি আমি এখানে কি করেছি। স্পার্ক লাইন লিখে একটা ব্র্যাকেট শুরু করেছি, C7 থেকে G7 আমি ডেটাটার উপরে একটা চার্ট বানাতে চাইছি। C7 থেকে G7 মানে হচ্ছে একটা রোয়ে আমি একটা চার্ট বানাতে চাইছি। রোটা কোন রোটা ছিল, আমি যদি এটাকে এন্টার করি, এই রোটা হচ্ছে C7 থেকে G7 এর রো, এটা হচ্ছে 7th রো। C7 থেকে G7 মানে হচ্ছে ম্যাথ থেকে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট কটা যেটা রয়েছে 7th রো এর সব, এই 5টা কলামকে নিয়ে আমি একটা চার্ট বানাতে চাইছি। তো আবার ফিরে যাই ফাংশনটাতে, C7 থেকে G7 ব্র্যাকেট কমা দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, তার মধ্যে চার্ট টাইপ লিখলাম, চার্ট টাইপের পরে একটা কমা দিয়ে কলাম, এই ধরনের চার্টকে কলাম চার্ট বলে, সেই জন্য কলাম লিখেছি। তাতে এইরকম এলো। এটা খুব দরকার হবে কিনা আমি বলতে পারছি না, অনেক সময় অনেক রকম ডেটা থাকে, তো যে ডেটাগুলোতে বিভিন্ন ভাবে মানুষের প্লট করার প্রয়োজন হয়। তো এটা একটা ধরন, যদি ইন্ডিভিজুয়ালি ডেটাকে, এই চার্টটার মধ্যে সাবজেক্টের নামটা লেখা যাবে যেটা বানিয়েছেন, ধরুন অ্যাকচুয়ালি সাবজেক্টের নাম লিখে আপনি তো খুব ভালো করে দেখতে পাবেন না, এটা অ্যাকচুয়ালি মানে আরো কিছু করা যাবে, অনেক কিছুই করা যাবে। হ্যাঁ, এখানে এই যে অপশন না, সেটা অনেক কিছু লেখা আছে এখানে, সবকিছু লেখা সম্ভব। এই যে অপশন বলে একটা জিনিস আছে, এখানে অনেক রকম অপশন আছে, এই যে আমি ক্লিক করতে এখানে দেখুন, এখানে অনেকগুলো জিনিস এক্সপ্লেনেশন করে, ওই জন্য আমি সকলকে বললাম হেল্পটা দেখতে এইটার, কারণ হচ্ছে তাহলে বোঝা যাবে যে কি কি করা সম্ভব এইটা নিয়ে। এরকম হলে ভালো হয়, এই যেমন কালার চলে, হ্যাঁ ওরকম হলে ভালো হয়। এই সবকটা ওখান থেকে অপশনে গিয়ে দেখে করতে হবে, ক্ষমা করে যে চার্টের টাইপটা কি করা যায়, কি কি জিনিস করা যায়, এখানে লার্ন মোর করলে হেল্পে গিয়ে এই যেটা আমি এখন খুলেছি এখানে সবকিছু লেখা রয়েছে, কিভাবে করা যাবে, এক্সপ্লেন হবে, কালার করা যায়, এখানে এমটি করা যাবে, অনেক কিছু এখানে করা সম্ভব। আমি এতগুলো ডিটেলসে এই জন্যই গেলাম না, কারণ হচ্ছে যে এটা এই দেখুন কতগুলো অপশন আছে এই অপশনের মধ্যে, এই যে আমি স্ক্রল করে যাচ্ছি, এর বিভিন্ন রকম অপশন আছে, এগুলো একটু পড়ে, তাহলে যেটা আপনি যদি আপনাদের স্পেসিফিক, আমি এই ফাংশনটা দেখিয়ে রাখলাম, যখন প্রয়োজন হবে কারোর সেই অপশনে গিয়ে দেখতে পারে যে আমি আর কি কি করতে পারি ওখানে। এটা ঠিক আছে, আমি জাস্ট বললাম এরকম একটা ইউজেস আছে, লোকে অনেকে ইউজ করতে চায় এরকম জিনিস, তো সেটা আমি জাস্ট বললাম। তো এইটা বলার পরে আমার মনে হয় মোটামুটি ভাবে ক্লাসে আমি যেগুলো বলতে চেয়েছি এক্সেলে সেটা বলা হয়েছে। আর একটা খুব সুন্দর একটা জিনিস আছে যেটাকে পিভট টেবিল বলে। এই পিভট টেবিলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ডেটা সামারাইজ করার জন্য অসম্ভব ভালো, যেগুলোকে ডেটা গ্রুপিং বলে। আপনি যেটা এক্স্যাক্টলি বলছিলেন ওই রকমই ডেটা গ্রুপিং করা সম্ভব হয়, যে সায়েন্সের স্টুডেন্টের মধ্যে কে র্যাঙ্ক 1 হয়েছে, আর্টসের স্টুডেন্টের মধ্যে কে র্যাঙ্ক 1 হয়েছে, কমার্সের স্টুডেন্টের মধ্যে কে র্যাঙ্ক হয়েছে, বা এখানে একটা অন্যরকম ফাইল ফরম্যাট আছে যেখানে দেখা গেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেলস দেখা হয়েছে, সেলসে কে সব থেকে বেশি সেল করেছে। তো এইটা পিভট টেবিলটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট, আমি এখন এটা নিয়ে টাইম স্পেন্ড করব না, আমি এটাতে ফিরে আসব পরে। আমি জাস্ট বলে রাখলাম যে আমি পিভট টেবিল পরে পড়াবো এক্সেলে, যাতে এই ধরনের এক্সারসাইজ আমরা নিজেরাই করতে পারি, কিন্তু আমি এক্ষুনি পড়াবো না, কারণ হচ্ছে আমি
নেক্সট উইকে সকলকে বলবো যারা ক্লাস অ্যাটেন্ড করছো তারা সকলে যা যা পড়ানো হচ্ছে এইগুলোর রেসপেক্টে নিজেরা প্র্যাকটিস করে কমফোর্টেবল হও। ফাংশন কি করে ইউজ করতে হয় সবকিছু নিয়ে কমফোর্টেবল হও। এইটা একটু ডিফিকাল্ট কনসেপ্ট, এটাকে ভালো করে বুঝতে গেলে এই জিনিসগুলো আমাদেরকে খুব নর্মালি আমাদের যখন মাথায় চলে আসতে থাকবে তখন ওই পিভট টেবিলটা করা সম্ভব। পিভট টেবিলটা খুব স্ট্রঙ্গার, মানে খুবই ইউজফুল একটা পার্ট, কিন্তু ওটা ডিফিকাল্ট, ওটা পরে আমরা পড়বো। তো ওই জন্য আমি এই নেক্সট উইকটা শুধু প্রবলেম সলভিং এর জন্য রাখবো, মানে আমি আলাদা করে কিছু পড়াবো না। ওয়ার্ড আর এক্সেলে যা যা ধরনের প্রবলেম আছে মনে হচ্ছে প্র্যাকটিস করো 15 দিন সময়, তারপরে আমরা ওটা নিয়ে ডিসকাশন করবো। আর আমি সকলকে বলবো যে অ্যাটলিস্ট একদিন আগে আমাকে যদি তোমাদের এক্সিস্টিং ডকুমেন্টে যদি করে থাকো, এক্সিস্টিং ডকুমেন্টে করলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আমাকে টেক্সট করবে, গ্রুপে টেক্সট করবার দরকার নেই যে স্যার আমি শেয়ার করলাম কিছু কিছু প্রবলেম হয়েছে, ওটা নিয়ে ডিসকাস করব। তাহলে আমি প্রত্যেকের ফাইলগুলো খুলে খুলে দেখতে পারি যে কি কি কে কি করেছে, এবং সেই রেসপেক্টে আমি ডিসকাশন একটা রাখবো, একটা ডিসকাশন ক্লাস হবে যাতে আমরা বুঝতে পারি আমাদের কোথায় কোথায় সকলের সাথে ডিসকাস করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? বোথ এক্সেল ওয়ার্ড হতে পারে, বা যদি মনে হয় প্রেফার্ড তাহলে আমি বলবো যেহেতু আমরা এক্সেল এক্ষুনি পড়ছি, নেক্সট ক্লাসে এক্সেলটারই একটা প্রবলেম সলভিং ক্লাস হোক, যেখানে সকল কিছু চেষ্টা করো যা যার যেটা মনে হচ্ছে। যেমন আজকে ওই স্বরূপের একটা প্রশ্ন ছিল যে কেন আমি ওই কলামটাকে প্লট করতে পারছি না। তো এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস না করলে আসবে না। প্র্যাকটিস করে আমাকে সঙ্গে অবশ্যই শেয়ার করো, আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সটও করতে হবে না, শুধুমাত্র আমি নিজেই যেদিন ক্লাস থাকবে তার আগে খুলে চেক করব কে কি শেয়ার করে রেখেছে আমার সাথে, আমি সেই রেসপেক্টে দেখবো। কাউকে কিছু আমাকে টেক্সটও করতে হবে না, কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে নিয়ে তারপরে আমরা পরের ক্লাসটা শুধু প্রবলেম সলভিং এর জন্য আমি হচ্ছে দেখে বলবার চেষ্টা করব যে আমরা কোন কোন জিনিস পড়তে পারি, আর তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবে। আর তারপরের ক্লাসটাতে ওয়ার্ডের কোনো প্রবলেম সলভিং এ বা কিছু নতুন কিছু করা যায় কিনা সেটা দেখব। এই দুটো করার পরে আমরা আগে পাওয়ার পয়েন্টের জিনিসপত্র দেখে নেব, তারপর ব্যাক করব অ্যাডভান্স টপিকে, ওয়ার্ডের অ্যাডভান্স টপিকে, এক্সেলের অ্যাডভান্স টপিকে, পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স টপিকে, তারপরে আসবো। কিন্তু আমি বেসিক গুলো আগে কভার করে রাখতে চাইছি যাতে সিলেবাসে সকলের এই জিনিসগুলো হয়ে যায়। ওকে, আমার এইটুকুই আজকে বলার ছিল। আমি এখানেই ক্লাস শেষ করব আজকে, যদিও আজকে মোস্টলি প্রবলেম সলভিংই হয়েছে, বা স্টিল আর একটা সেশন রাখবো নেক্সট উইকে, নেক্সট উইকে, যেখানে এটা নিয়ে ডিসকাশন হবে। আর কোনো প্রশ্ন আছে ক্লাস শেষের আগে? ওকে, ঠিক আছে, আমি তাহলে এখানেই ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো। বেশ।